চায়ের জন্য। অপরদিকে সুনামগঞ্জের নাম উজ্জ্বল করে দেশবন্ধু মিষ্টি এবং পাথর। জবেদা বেগমের তীর্থস্থান সিলেট শহরের মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার মনু নদীর তীরে অবস্থিত। শহরটির চা বাগান ও গ্রীষ্মমণ্ডলীয় বনগণের জন্য সুপরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান মৌলভীবাজারে অবস্থিত। মৌলভীবাজার উপজেলার শ্রীমঙ্গলে জবেদা বেগমের পিতৃস্থান খানবাড়ি। বেশ সুনামধন্য পরিবার তার মৌলভীবাজার জেলার চেয়ারম্যান নারায়ণ মজুমদারের সাথে। জবেদা বেগমের বাবা হুশিয়ার সাহেবের খুব ভালো বন্ধুত্ব। তার উপর মৌলভীবাজারের সুনামধন্য রেস্টুরেন্ট খানবাড়ির মালিক হুশিয়ার সাহেবের এবং সাথে তাদের বেশ কিছু মিষ্টি জাতীয় জিনিসের বিজনেস রয়েছে। 5 ভাইয়ের একমাত্র বোন এবং হুশিয়ার সাহেব জয়তন বেগমের একমাত্র কন্যা হিসেবে জবেদা বেগম ছোট থেকে ভালোবাসায় বড় হয়েছে। আদরের মেয়ে জামাই হিসেবে মোস্তফা সাহেব এই আদরে ভাগ বসিয়েছেন। তাকে এক প্রকার মাথায় তুলে রাখা হয়। ঠিক তাদের দুজনের ভাগ এসেছে তন্ময়ের কাছে। সে তার নানা বাড়ির চোখের মনি, তেমনই সাবিতা। তাদের মূল্য সেখানে অপরিসীম। গাড়ি মৌলভীবাজার মনু নদীর তীরে এসে পৌঁছিয়েছে। কাজ নামিয়ে ওরও মাথা বের করে দিয়েছে জানালা দিয়ে। হুড়মুড়িয়ে চোখে মুখে বাতাস ছুঁয়ে গেল। সম্পূর্ণ নির্জন চারপাশ, কাকপক্ষীও নেই কোথাও। গাড়ি থেকেই ওর বড় নদীর এক ঝলক পেয়েছে। রাতের চাঁদের আলোয় চলচল করছে নদীর পানি। নদীটাকে ঘিরে আছে উঁচু নিচু গাছ। ওর ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে যেতে, দৌড়ে ছুটে যেতে নদীর সামনে। নগ্ন পায়ের চারপাশে হাঁটতে, 2-1 বার পা ভেজাতেও মন চাইল, কিন্তু এত রাত করে এটা কখনোই সম্ভব নয়। এদিকে তন্ময়ের নানা বাড়ি থেকে সমানে কল আসছে। এখনো কেন তারা পৌঁছয়নি? পুরো বাড়ি তাদের অপেক্ষায় বসে। এমতো অবস্থায় মনু নদীর তীর পর্যবেক্ষণ করার সময় করে মন খারাপ করে অনু তাকিয়ে রইল। গাড়ি চলছে, অনু নদীর চারপাশ দেখছে। শুনেছি মনু নদী বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও সিলেট জেলার একটি নদী। এই নদীর দর্শন করতে বিভিন্ন জেলা দেশের মানুষ আসে। অনু ভাবছে কাল সকাল সেখানে চলে আসবে। অনুর বিচলিত চেহারা লক্ষ্য করে সাবিতা বলল, ভাই, নদীর সামনে যাওয়া যাবে না। না, এত রাতে যাওয়া ভালো না। এখানে প্রায় সেই ডাকাতি হয়, সব জায়গায় খারাপ লোক নেই। এই স্নান আমার ভালো লাগে। সাবিতা অনুর কানে ফিসফিস করে বলল, রাত হলে আমি আসবো। অনু খুশি হয়ে গেল। একটিবার নিজের চোখে চারপাশ না দেখলে তার শান্তি মিলবে না। তাই সে দ্রুত গতিতে মাথা নেড়ে বলল, আচ্ছা। উপজেলা শ্রীমঙ্গলের সীমানায় পৌঁছিয়েছে তাদের গাড়ি। 20 মিনিটের রাস্তা অতিক্রম করে পেয়েছে বিশাল জমি নিয়ে তৈরি খানবাড়ি। সাদা রঙে রাঙানো বাড়ি থেকে সদর দরজা অবধি। বাড়ির চারপাশ বড় বড় দেয়াল দিয়ে আটকে। কারুকার্য করা চারপাশের দেওয়ালের উপরে বড় বড় কাঁটা ব্যবহার করা হয়েছে। আর কারণ রাত-বিরেত ডাকাতি চোরের হামলা হতেই পারে। দেয়ালের বাইরে ভিতর দিয়ে উঠেছে আসমান ছোঁয়া গাছগাছালি। এই রাতের আধারে একটি ভুতুড়ে বাড়িও বলা যেতে পারে। ভুতুড়ে বাড়ি বললেও বাড়ির সৌন্দর্য একাংশে ঘাটতি পড়বে না। সদর দরজার সামনেই একজন সুস্বাস্থ্যবান বৃদ্ধ দাঁড়িয়ে। ইনি হুশিয়ার খান, জয়তন বেগমের স্বামী, জবেদা বেগমের বাবা এবং তন্ময়ের নানা। ঘন্টা ধরে তিনি এখানে ঘুরঘুর করছেন, যেন বাড়ির ভেতরে মন টিকছে না। গাড়ি দেখে তিনি স্পষ্ট বাংলা ভাষায় আওয়াজ দিলেন ছেলেদের, তবে তাদের সিলেটি টান মরিয়ে গেল। আবু বকর, শফিক, রাসেল, মুজাহিদ, বাহিরে আয় তাড়াতাড়ি। আব্বা, বলতে বলতে মুজাহিদ সাহেব লুঙ্গি পরে বেরিয়ে এলেন। তার পিছনে এসেছে তার বড় মেয়ে কলি, 19 বছরের যুবতী। অন্য দিনগুলো হলে এই সময় কলি ছেঁড়া কাপড় চোপড় পরেই নিজের ঘরে পড়ে থাকতো। তবে আজকের দিন আর অন্য দিন তো এক নয়। আজকের দিন অন্য দিনের থেকে ভিন্ন। তাই সে সুন্দরভাবে সেজে গুজে আছে। পরপর শফিক সাহেবও বেরিয়ে এসেছেন। তার সাথে এসেছে স্ত্রী নাজমা। মোস্তফা সাহেব আগে শ্বশুরের কাছে এলেন, জড়িয়ে ধরে বললেন, ভালো আছেন আব্বা? আলহামদুলিল্লাহ বাবজান, ভালোই আছি। চলো চলো, আগে দাঁড়ানো লাগবে না। তন্ময় সাবিহাকে দেখে তাদের দিকে জড়িয়ে নিলেন হুশিয়ার সাহেব। পরপর সালাম জানালেন আনোয়ার সাহেব, ওহি সাহেবকে।
মাথায় হাত বুলিয়ে দিলেন অরু, রুবি এবং দীপ্ত। আলাপ আলোচনার মধ্যে ঢুকছেন ভেতরে। মুজাহিদ সাহেবদের সঙ্গে তন্ময়, অয়ন, আকাশও লাগেজ নিচ্ছে ভেতরে। ঘন্টার পর ঘন্টা সফর করে সকলেই বেশ ক্লান্ত। সেদিনের মতো আলাপ আলোচনা বা গল্পগুজব করা হয়ে ওঠেনি। মুক্ত করে রাখা কক্ষগুলোতে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। অরু তার দুই বোন সাবিহা, রবির সাথে ঘুমিয়েছিল। বেশ ভোর করে ঘুম ভেঙে যায় তার। বিছানা ছেড়ে এসে জানালার পর্দা সরিয়ে দেয়। ভোরের স্নিগ্ধ অস্পষ্ট প্রভাব দেখা মিলল। সে কি অমায়িক দৃশ্য! তাকিয়ে থাকতে ইচ্ছে করলো। দুহাতে চুল খোঁপা করতে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরিবর্তন করে সুন্দরভাবে তৈরি হয়ে নিল। ঘড়ির কাঁটা এখন 6টায়। বিছানার সামনে গিয়ে সাবিহাকে ডেকে ওঠালো। সাবিহা নড়ে চড়ে উঠে বসে আবারও হেলে দুলে পড়ে গেল। তারপর অরুর টানে পুনরায় উঠে বসে। দুলতে দুলতে বাথরুমে চলে যায়। এই ফাঁকে অরু কক্ষের বাইরে উঁকি দিল। কেউ নেই। সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজমান চারপাশে। মনে হচ্ছে বাড়ির কেউ এখনো ওঠেনি। ভালোই
এই দৃশ্যটি একটি রোমান্টিক ফিল্মের মতো দেখতে লাগছে। তন্ময়কে কয়েকবার চলে যাওয়ার জন্য পা বাড়াতে দেখা গেল। পা বাড়িয়ে আবারও একই জায়গায় দাঁড়াচ্ছে, চলে যেতে নিয়েও যাচ্ছে না। বড় প্রশ্ন করল, আজ আমরা যাচ্ছি তো মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে। হুম, এক্সাইটেড। আপনি গিয়েছিলেন দমদমে? হুম, কবার? সাবিহা আপু দুবার গিয়েছে। দেশের বউ। কই, আমাকে তো কখনো সাথে নিলেন না। আপনি আমাকে কোথাও নেন না। আচ্ছা, আপনি এত দেরি করে জবাব দেন কেন? আমাকে প্রশ্ন করেছিলেন ভুলে যাই। পেছন থেকে শব্দ পেয়ে বড় মাথা ঘোরালো। কলি তন্ময়ের পাশে এসে দাঁড়িয়েছে, মাথায় লম্বা ঘোমটা দেওয়া। লজ্জায় মাথা উঁচু করছে না, মাথা নিচু রেখেই বলল, দাদা যান ডাকছেন আপনাকে। এই দৃশ্যটি সচক্ষে দেখে একটা বাংলা নাটকের কথা মনে পড়ল ওর। সেখানে এমন একটি দৃশ্য ছিল, শহরের নায়ক পরিবারের কথায় বাধ্যতামূলক বিয়ে করে গ্রামের মেয়ে। তো বিয়ের পরের দিন নায়ক উদাসীন ভঙ্গিতে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। নায়িকা ঠিক এইভাবেই পাশে এসে দাঁড়ায়। অরুণ হাসি পেল, তবে সে হাসলো না। এতক্ষণ ধরে ভাবছিল এই মেয়েটা কখনো কিছুকে বন্ধ করে বেরিয়ে আসবে। অবশেষে এসেছে। তার প্রশ্ন করতে ইচ্ছে হলো, কেন দাঁড়িয়ে ছিল এভাবে লুকিয়ে? পরিস্থিতি লজ্জাজনক হবে বিধায় জিজ্ঞেস করলো না, বরং শুধালো, কলি আপু আমাদের সাথে আসছো তো? তুমি তো নিশ্চয়ই প্রায়শই যাও। একইভাবে ধীর আওয়াজে জবাব দিল, না, যাওয়া হয় না। বাড়ি থেকে যাওয়ার অনুমতি নেই। এবারও মেয়ের এত ঘোরাফেরা করতে নেই। মেয়ে বলেছে এরপর শুধু সামনে নিয়ে যাবে। দারুণ ব্যাপার, ভালো কথা বলেছি। আমিও একমত এ বিষয়ে। ঘোরাফেরার জন্য কি বিয়েটা করে ফেলবো? কলির জবাব পেল না, তবে তন্ময়ের চোখ রাঙানো দেখলো ওর। ভারী গলায় তন্ময় কলিকে বলল, যাও, আসছি। সাধারণত মামাতো বোনদের সাথে তন্ময়ের দেখা সাক্ষাৎ হয় না, তাই সে সর্বদাই তুমি ব্যবহার করে এসেছে। সচরাচর তুই ছোট সকলের ক্ষেত্রে সে ব্যবহার করে না, তুমি বা আপনিতে সীমাবদ্ধ। কলিকে দ্বিধায় পড়তে দেখা গেল। এই যে একটু গিয়ে আবার ফিরে তাকাচ্ছে, ওরও কলির যাওয়ার পানে তাকিয়ে একান্ত ভাবনায় বিভোর। এই কলির হাব ভাব সুবিধার লাগছে না। তার মন বলছে মেয়েটির মধ্যে বেশ ভাবনা রয়েছে। ওরকে এখনো পা পিছিয়ে বসে থাকতে দেখে তন্ময়কে বিরক্ত দেখা গেল। যেতে নিয়ে পুনরায় ফিরে এসে বলল, উঠে আয়। অরু যেন তন্ময়ের উঠে আয় বলার অপেক্ষাতে ছিল। মুহূর্তেই দ্রুত গতিতে উঠতে নিতেই বেসামাল ভঙ্গিতে পুকুরে পড়ে গেল। পুকুরের পরিষ্কার পানি তন্ময়ের চোখে মুখে ছিটকে এসেছে। শার্টের কিছু কিছু জায়গায় ফোঁটা ফোঁটা পানি স্পষ্ট। অরুর নাকে মুখে পানি ঢুকেছে। ভেজা চুলগুলো সর্বাঙ্গে লেপ্টে আছে। মুখের সামনে থেকে কিছু চুল সরিয়ে উঠে দাঁড়ানো। কোমর সমান পানি কামিজ শরীরের সাথে মিশে আছে। পেটের দিকটা দৃশ্যমান, প্রত্যেকটি অঙ্গের ভাঁজ বোঝা যাচ্ছে। তন্ময়ের কপালে বিন্দু ঘাম চলেছে। আপাতত সে অরুর দিক ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে। তাকে দেখে বোঝার উপায় নেই সে রেগে নাকি না। অরু ভেবে নিয়েছে তন্ময় রেগে, তাই আগেই ভয়ার্থ গলায় বলল, ধমকাবেন না, আমি ইচ্ছে করে পড়িনি। পা পিছলে পড়েছি, এখানটা পিছিল হয়েছিল। তা কি আমি জানতাম? দীর্ঘশ্বাস ফেলে তন্ময় এগিয়ে আসলো, হাত বাড়িয়ে দিল অরুর দিকে। অরু হাত ধরে দুষ্টু হাসলো। সে না উঠে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে তন্ময়কে টান মারলো। আচমকা টানে তন্ময় কিছুটা ব্যালেন্স হারিয়ে ফেলে। এক পা পুকুরে পড়ে যায়, অন্য পা সিঁড়িতে থেকে যায়। লম্বা পা জোড়ার ফলে নিজেকে সামলে নিতে পেরেছে, কিন্তু অদ্ভুত এক জায়গায় হাত ছুঁয়ে দিয়েছে। তন্ময়ের বাম হাত অরুর কোমর ধরে, তার লম্বা আঙ্গুলগুলো অরুর পাতলা কোমর অনায়াসে চাপতে আছে। অরু নিজেও পাথরের ন্যায় দাঁড়িয়ে। এমতো অবস্থার সম্মুখীনে পড়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছে বলা যায়। তন্ময়ের দেহ তার সাথে ছুঁই ছুঁই প্রায়। গরম শ্বাস প্রশ্বাস মুখে থুবড়ে পড়ছে। বুকের ওঠা নামার গতি গুনে ফেলা যাবে। হৃদয়ের অস্বাভাবিক গতি কমাতে অরু পিছু যেতে নিয়ে অনুভব করল কোমরে থাকা তন্ময়ের আঙ্গুল নড়ছে, যেন চারপাশ স্পর্শ করছে। অরু থরথর করে কেঁপে উঠল। তার গাল থেকে ঘাড় অব্দি লাল আভায় দাঁড়িয়ে গিয়েছে।
লজ্জায় সেভাবেই ডুবে গেল পুকুরে। তন্ময় পুকুরে পড়া পা উঠিয়ে নিয়েছে। ডুবে থাকা অরুর দিক আর চোখে তাকিয়ে দ্রুত পায়ে চলে গেল। কিছুক্ষণ পর রুবি ওড়না হাতে পুকুর পাড়ে হাজির হলো। ভাই বলে তুই পুকুর পাড়ে গেছিস নাকি? বলেই ওকে ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়েছে। হাত ধরে ওঠাতে ওঠাতে বলল, তোর কবে হেলদোল হবে? কিভাবে পড়ে গেলি বলতো? আর একটাবার পড়ে দেখাবো? আগে না। সিঁড়ি বেয়ে উঠতে নিয়ে অরু খেয়াল করলো তার জুতো জোড়া সিঁড়ির মাথায় গুছিয়ে রাখা। সে তো গাছের কাছটাই রেখেছিল, এখানে কিভাবে চলে এলো? অয়ন উপর তলায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ। তার হাতে চা দিয়ে গিয়েছে একটি যুবতী মেয়ে, বয়স 18-19 হবে। নাম রুবাইয়া, আবু বকর সাহেবের মেয়ে। অয়নকে দেখেই লজ্জায় লাল নীল হয়ে পড়ছে। বিষয়টি অয়ন শুধু একা লক্ষ্য করে, সাবিহাও করেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। প্রতিক্রিয়া না দেখানো সাবিহাকে খেয়াল করে অয়ন আনমনে হেসেছে এবং এখনো হেসে যাচ্ছে। আর চোখে দেখলো সাবিহা আসছে। অয়ন দৃষ্টি দূর আসমানে নিবদ্ধ করে চায়ের কাপে চুমুক বসালো। সাবিহাকে দেখেও না দেখার ভান করে রয়েছে। সাবিহা এসে গলা খাকারি দিয়ে উঠল, তুমি সিলেটে আগে এসেছো? বহুবার। সবকিছু ঘুরেছো? টুকটাক ট্যুর এসেছিলাম, বন্ধু বান্ধব, তাদের ভাই ব্রাদার এবং তাদের গার্লফ্রেন্ড নিয়ে বড়সড় ট্যুর দিয়েছিলাম বলা যায়। সাবিহার চোখ মুখ অন্ধকার হয়ে গেল, তবে তার লুকায়িত এনিয়ে বিনিয়ে প্রশ্ন করলো। তোমার? অয়ন উদাসীন ভঙ্গিতে বলল, গার্লফ্রেন্ড ছিল না, আমি তো তখন একতরফা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। সাবিহা লজ্জা পেল, সাথে বিষণ্ণ অনুভব করলো। টপিক পরিবর্তন করার জন্য বলল, কোনো কাজকর্ম নেই? এই হুট করে এসেছো, বাড়ি সবাই জানে? তোমার শ্বশুর শাশুড়ি কথা বলছো তো, তারা জানেন। তবে এটা নয় যে তাদের পুত্রবধূর সাথে এসেছে, জানেন বন্ধু বান্ধবদের সাথে ট্যুরে গেছি। বেশি বেশি বলতে ওকে। মুহূর্তেই দুজনের চারপাশে নিস্তব্ধতা বিরাজমান। অয়ন আর কথা বলছে না। সাবিহা চোখ মুখ অন্ধকার করে দাঁড়িয়ে। ছেলেটা কি পাজি? কথা বলতে কি নিষেধ করেছে নাকি? বেশি বক বক করতে নিষেধ করেছে। এভাবে তো কোনো কথাই সাবিহা শুনে না। আজ শুনে উদ্ধার করে ফেলছে একদম। সাবিহা বিড়বিড় করে চলে যেতে পা বাড়ালো। অয়ন পিছু ডাকলো। সাবিহা, অন্যমনস্ক ভঙ্গিতে জবাব দিল, আমি তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারি না। অন্য মেয়েদের দিকে তাকানো তো দূরের বিষয়। মানে? অয়ন রহস্যময় ভাবে হাসলো। চা শেষ করে কাপ সাবিহার হাতে ধরিয়ে দিল। পাশ কেটে যাওয়ার সময় ছুঁই ছুঁই হয়ে গেল। সাবিহা কিছুক্ষণ অবুঝের মতো দাঁড়িয়ে রইল। অয়নের বলা কথাগুলো আবারও ভাবতে বসলো। অয়ন কি ভেবেছে সে জেলাস রুবাইয়াতকে নিয়ে? কখনোই না। মনে মনে এক বললেও সাবিহার ব্যথিত হৃদয় ঔষধ পেয়ে গেল। বড় জিন্সের সাথে একটা ফতুয়া পরেছে, গলায় স্কার্ফ ঝুলিয়েছে, চুলগুলো উঁচু করে ছুটি করে নিয়েছে, মাথায় সানগ্লাস লাগিয়েছে। আপাতত ভালো মানের গ্রিপের জুতো পরছে। তন্ময় বলে গিয়েছে গ্রিপের জুতো পরতে। হয়তো সে আগে থেকেই সন্দেহ করেছে ও উঁচু হিল পরে বেরোবে, তাই ওয়ার্নিং দিয়ে গিয়েছে। সাবিহাও গ্রিপের জুতো পরে তৈরি হয়ে নিয়েছে। জলপ্রপাতে যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং পিচ্ছিল, তাই সতর্ক হয়ে পথ চলতে হবে তাদের। হুশিয়ার সাহেব বৈঠকখানায় বসে হাতে পান, মুখে দিবেন ভাব, তবে দিলেন না। চুল আঙ্গুলে নিয়ে বললেন, সাবধানে যাইবা সকলে, সময় কইরা ফিরে আসবা। সমস্যা হলে কল দিবা, আমি আজ বাসায় আছি। সবাই মাথা নাড়ালো, বুঝেছে যেন। তারা মোট 8 জন রওনা হবে। তন্ময়, অরু, অয়ন, সাবিহা, দীপ্ত, আকাশ, রবি এবং কলি সবাই তৈরি হয়ে চলে এসেছে। জবেদা বেগম টিফিন বাক্স ধরিয়ে দিয়েছেন গাড়িতে রাখার জন্য, বেশ কিছু পানির বোতল এবং প্রয়োজনীয় সরঞ্জাম। তাদের সাথে বিশ্বস্ত ড্রাইভার যাবে। হুশিয়ার সাহেব তাদের একা ছাড়তে চাইছেন না। বাড়ির সামনে বড় মাইক্রো গাড়ি দাঁড় করানো। অরু জানালার সিট বেছে নিয়েছে এবং সে সর্বপ্রথম উঠে বসেছে। এক্সাইটমেন্টে তার গলা ধরে আসছে। কখন পৌঁছবে?
কিছুক্ষণ আগের হই হুল্লোড় আপাতত নিস্তব্ধতায় পরিণত হয়েছে। বৈঠকখানায় মুরব্বীদের সভা বসেছে। মোস্তফা সাহেবের পাশে জবেদা বেগম, দুজন পাশাপাশি বসে আছেন। অন্য পাশে হুশিয়ার সাহেব, বাম পাশে আনোয়ার সাহেব, ওহির সাহেবও রয়েছেন। আবু বকর সাহেব, মুজাহিদ সাহেব এবং বাকিরাও পাশাপাশি দাঁড়িয়ে। হুশিয়ার সাহেব এবার হাতের পান মুখে গুজে দিলেন। আঙুলের মাথায় থাকা চুল থেকে কিছুটা মুখে দিয়ে মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বললেন, জয়া তোমারে বলছে নিশ্চয়? মোস্তফা সাহেবের মুখের ভঙ্গিমা জানাচ্ছে তাকে কিছু বলা হয়নি। জবেদা বেগম বললেন, আমি কিছু বলিনি। আচ্ছা আমি বলি তাইলে। আব্বা, হুশিয়ার সাহেব হাতের ইশারায় মেয়েকে চুপ থাকতে বললেন। আয়েশ করে বসে ধীরে সুস্থে বললেন, বলে জন্য পাত্র খুঁজতাছি। মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতে হইব। মোস্তফা সাহেব বুঝে ফেললেন নদীর পানি কোথায় গড়াচ্ছে। তিনি এমন কিছু প্রত্যাশা মোটেও করেননি। উপস্থিত সকলের সামনে নিশ্চুপ রইলেন। হুশিয়ার সাহেব আবারও বলতে লাগলেন, মুজাহিদ তন্ময়কে পছন্দ করেছে কলির জন্য। শুধু ওই না, সবাই কলির জন্য তন্ময়কে পছন্দ করেছে। আমারও মনে হয় তন্ময় থেকে ভালো আর কেউ হতে পারে না। এখন তোমাদের মতামত আশা করতেছি। পুত্রবধূ হিসেবে কলিকে কেমন লাগে? তাড়াহুড়ো নাই, ধীরে সুস্থে ভাইবা জবাব দিবা। মোস্তফা সাহেব মাথা নিচু করে বসে। জবেদা বেগমকে ভীষণ ব্যাকুল দেখাচ্ছে। তিনি স্বামীর হাত ধরতে চেয়েও ধরছেন না, অস্থির চোখে তাকিয়ে। মোস্তফা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আমি আপনাদের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। মুজাহিদ সাহেবের চোখ মুখ কুঁচকে গেল সামান্য। তিনি চেহারায় ভদ্রতা বজায় রেখে বললেন, আলাদা কথা বলার কি আছে? সামনাসামনি বলেন। মেয়ে আমার, আমি শুনতে চাই যা বলার আছে আপনার। তন্ময়ের জন্য আমার মেয়ে থেকে ভালো মেয়ে আর পাবেন কোথায়? হুশিয়ার সাহেব চোখ রাঙালেন। রক্ত এত গরম কেন? ঠান্ডা হও, নিজের রুমে যাও। তিনি উঠে দাঁড়ালেন। মোস্তফা সাহেবও সঙ্গে সঙ্গে উঠলেন। হুশিয়ার সাহেবকে সাহায্য করে এগিয়ে নিচ্ছেন ডান পাশে। এদিকটায় হুশিয়ার সাহেবের নিচু কক্ষ। কক্ষে উপস্থিত আছেন জয়তুন বেগম। তিনি বিছানায় বসে জিকির করছেন। হুশিয়ার সাহেব চেয়ারে বসলেন। দরজা লাগিয়ে অপর পাশে চেয়ার টেনে মোস্তফা সাহেব বসলেন। মনে প্রাণে নিজেকে প্রস্তুত করছেন। মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো তিনি আজ বলতে যাচ্ছেন। এতে কিছুটা নার্ভাস অনুভব করছেন। হুশিয়ার সাহেবের রিয়াকশনের চিন্তা ও মাথায় ঘুরপাক খাচ্ছে। হুশিয়ার সাহেব সান্ত্বনা দিয়ে বললেন, যা মনে আছে বলে দাও, বেশি চাপ নিও না। বাবা, তন্ময়কে তো আপনি জানেন কেমন ধরনের ছেলে। ও সেটার সাথে পরিচিত। খুব ইন্ট্রোভার্টেড, অনুভূতি ব্যক্ত করতে জানে না। ছোট থেকে একঘেয়ে স্বভাবের, আপনজন ছাড়া কাউকে চেনে না। তুমি যদি এগুলো নিয়ে চিন্তা করো তাহলে সব চিন্তা বাদ দাও। তন্ময় কেমন সবাই জানে, যেমন আছে তেমনই পছন্দ সকলে। বিছানায় বসা জয়তুন বেগম বললেন, তুমি বাধা না দিয়ে শুনো পোলাটা কি কইবার স্যার। পুরো কথা না শুইলা কথা কওতেন। হুশিয়ার সাহেব চোখ উল্টিয়ে তাকালেন স্ত্রীর পানে। তারপর মোস্তফা সাহেবকে কথা বলতে ইশারা করলেন। মোস্তফা সাহেব পুনরায় বলতে লাগলেন, যতই নিজের অনুভূতি লুকিয়ে রাখুক না কেন, বাবা হয়ে আমি ওর আচার আচরণ মুখ দেখেই সব বুঝতে পারি। হুশিয়ার সাহেব এলতুল ছেড়ে এবার শব্দযুক্ত হয়ে বসলেন। মন দিলেন কথা শোনায়। তার মনে হচ্ছে কাহিনী গভীরে যেতে চলেছে। মোস্তফা সাহেব একটু থেমে আবারও বলতে লাগলেন, 2-3 বছর আগের কথা। একদিন হুট করে গভীর রাতে তন্ময় আসে আমার রুমে। কোনো দ্বিধাবোধ ছাড়াই বলে ফেলে সে অরুকে বিয়ে করতে চায়। অরুকে চিনেছেন তো? আমার ছোট ভাই আনোয়ারের একমাত্র মেয়ে। তখন অরু মাত্র 10ম শ্রেণীতে পড়ছে। ওকে খাওয়াতে, পড়াতে, শোয়াতে ও সবাইকে কাঠখড় পোহাতে হতো। এতটাই ছোট ছিল সে, বাড়ির আদরের রাজকন্যা। সেই মেয়েকে আমার দামড়া ছেলে হুট করে এসে বলছে বিয়ে করবে। আমি তখন কি বলবো বা করবো বুঝতে পারি। আমি খুব আগে থেকে লক্ষ্য করেছি তন্ময়ের বিয়েতে। ও সবসময় বেশ প্রোটেক্টিভ ছিল ওর ক্ষেত্রে। ও সবকিছু নিজে হ্যান্ডেল করত। তবে আমি এতটা সিরিয়াস হয়ে ভেবে দেখি, ওরও আমার নিজের মেয়ের মতো, আমার দ্বিতীয় মেয়ে, আদরের মেয়ে। ওর জন্য আমি খারাপ চাইবো না, নিজের ছেলের প্রয়োজনও নেই।
তন্ময়কে বোঝায় এটা অসম্ভব, ওরও খুব ছোট তার জন্য, বা বিয়েটা এখন একদমই সম্ভব না। কিন্তু আমার ছেলের মাথায় তখন জেদ ভর করেছে, সে বিয়ে করবেই করবে। আমি তখন ভীষণ রেগে যাই, মাথা গরম করে চট দিয়ে বসি, বলি ওর আশেপাশে ঘেঁষতে না। ছেলের জেদের সামনে একটা প্রমিজও করে বসি, যদি ওর নিজে এসে আমাকে বলে সে তন্ময়কে বিয়ে করতে চায়, তাহলে আমি সবকিছু পেছন ফেলে তাদের বিয়ে দিব। এসব বিষয় নিয়ে আমার আর আপনার মেয়ের মধ্যে বড়সড় একটা ঝগড়া বিবাদ হয়। মাথা গরম করে আমি খুব খারাপ ব্যবহার করে বসি, তার চরিত্র নিয়ে কথা তুলি। এই কারণবশত তখনই আপনার নাতি আর মেয়ে বাড়ি ছাড়ে। সেই থেকে তারা এই পর্যন্ত মানে 3টা বছর অন্য ফ্ল্যাটে ভাড়া ছিল। মা হুট করে গিয়েছে দেখে ফেরত আসতে বাধ্য হয়। জয়তুন বেগমের চোখ জোড়া বড় হয়ে আছে। তিনি বিস্ময় নিয়ে বললেন, এই ব্যাপার আমারও একটু সন্দেহ সন্দেহ লাগতেছিল বাবা। হুঁশিয়ার সাহেব ধমকালেন, রাখো তোমার বাবা যে আমার মায়ের চরিত্র নিয়ে কথা তুলেছে, শোনো না, এর একটা বিচার হোক আগে, বলে সব। কি আমার ভালো মানুষটা, তুমিও তো কম গালি গালাজ অপবাদ করো নাই আমারে, সেই ক্ষেত্রে ইহা কিছুই না। জয়তুন বেগম স্বামীকে চুপ করিয়ে মেয়ে জামাইয়ের দিকে দৃষ্টিপাত করলেন। আমার নাতি তো লাখে একটা, ওরে আরোর জন্য কেন মানতেছো না? মা আমি মানছি না তা নয়, আমার সমস্যাটা ওরুকে নিয়ে। আমি ভেবেছি এটা তন্ময়ের এক তরফ থেকে পছন্দ, ছোট থেকে তারা আপন ভাই বোনের মতো বড় হয়েছে। হুট করে সেখানে বিয়েটা, তাও আবার বয়সের এতটা গ্যাপ, আমার কাছে মানানসই লাগেনি। তার উপর পরিবার, আমার যত্নশীল পরিবার হয়তো 2 ভাগ হতে পারে। আমি জানি তন্ময়ের জন্য ওরুকে চাইলে আমার ভাই এক পায়ে রাজি হবে। সে তন্ময়কে খুব পছন্দ করে, কিন্তু তার স্ত্রী সুমিতা রাজি হবে না বোধহয়। সুমিতার মেজ ভাইয়ের একটা ছেলে আছে, সেই ছেলের জন্য ওরুকে চেয়েছে। সেখানে সুমিতা তার মেয়ে দিতে রাজি। আমি বুঝেছি, তবুও মনে হয় না কোনো কাজ হবে, কারণ সুমিতা ছোট থেকে অবহেলায় বড় হয়েছে। আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর ভাইদের দেখানো ভালোবাসা দেখে সেটাকে সবকিছু ভেবে বসেছে। যতদিন তার ভুল না হয় ভাঙে, বিয়ে অসম্ভব। হুঁশিয়ার সাহেব বললেন, আনোয়ার জানে, মানে বাড়ির সবাই জানে? না, আমি আপনার মেয়ে আর তন্ময় ব্যাস, আর কেউ জানে না। আমি জানতে দেইনি। আমার ভাইগুলো পাগল, বিশেষ করে আনোয়ার। সে যদি এগুলো জানে, এই বিয়ে সম্পন্ন করেই ছাড়বে। তাতে স্ত্রীর সম্মতির অপেক্ষা করবে না, সংসার ভেঙে যাবে, তার বিন্দু মাত্র ভূক্ষেপ করবে না। কিন্তু তার বড় ভাই, তার একমাত্র গার্ডিয়ান হিসেবে আমি এমনটা একদমই চাই না। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন হুঁশিয়ার সাহেব। কাহিনী খুব জটিল এবং বড়, মাথাটা ধরে গিয়েছে তার। তিনি জয়তুন বেগমকে বললেন, 1 কাপ চা বানিয়ে দিতে বলো তো। জয়তুন বেগম চলে গেলেন। হুঁশিয়ার সাহেব শুধালেন, কি করতে চাও এখন? বুঝতে পারছি না। মুজাহিদ খুব আগে থেকেই তন্ময়কে বিয়ে জামাই করার আশায় ছিল। গতকাল শুনলাম তুলি খুব পছন্দ করে তন্ময়কে। মোস্তফা সাহেবের মাথাটা বেশ ঝুঁকে গেল। এই ছেলেকে নিয়ে তিনি আর কত যন্ত্রণায় ভুগবেন। কিছু না করেও পরিবারের মধ্যে কূটনীতি করে চলছে। বাবা আমি জানি মোজাহিদ ভাই রেগে যাবে, কিন্তু আমার কিছুই করার নেই। খুব অসহায় হয়ে পড়েছে। কুলি একটা অসাধারণ মেয়ে, আমার কোনো আপত্তি থাকতো না ওকে ছেলে বউ করে ঘরে আনতে, যদি সবকিছু নর্মাল থাকতো। আমার মনে হয় এই বিষয়ে খোলাখুলি কথা বলা দরকার মুজাহিদের সাথে, কিন্তু এখন নয়। তোমরা ঢাকা ফিরলে কথা বলবো, না হলে ঝগড়া বিবাদ হতে পারে। আপনার যা ভালো মনে হয় বাবা। ঠিক আছে, কিন্তু মনে রেখো, তোমার আমি ছাড়ছি না। হাত পা ধরে মেয়ে নিছ, আমার মেয়েকে হেনস্থা করার জন্য নাকি? মিটমাট কইরা নাও, নইলে মাইয়া আমার আমি বাড়িতে রাখিয়া দিব। জি বাবা। মোস্তফা সাহেব উঠে বেরিয়ে পড়লেন। মাথায় জবেদা বেগম চিন্তিত চেহারায় দাঁড়িয়ে, দ্বিধার দেয়াল টপকে কিছু বলতে পারছেন না, আবার চুপও রইতে পারছেন না। স্বামীর পাশে দাঁড়াতে না পেরে তিনি খুব ব্যথিত অনুভব করছেন। এবার মোস্তফা সাহেব এগিয়ে গেলেন, নরম সুরে আবদার করলেন, 1 কাপ চা হবে? জবেদা বেগম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কথার মানে বুঝে মাথা দোলালেন। দ্রুত কণ্ঠে বললেন, আনছে এক্ষুনি। নিয়ে রুমে এসো, আমি অপেক্ষায় তোমার।
মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় কাঁঠালতলীতে অবস্থিত একটি ইকো পার্ক। পর্যটন কেন্দ্র হিসেবে অন্যতম বিখ্যাত ইকো পার্ক। এই স্থানটিতে বর্তমানে রেস্ট হাউস ও রেস্টুরেন্ট রয়েছে। এই ইকো পার্কের অন্যতম আকর্ষণ হলো মাধবকুণ্ড জলপ্রপাত। হরিকুণ্ড জলপ্রপাত শ্রী শ্রী মাধবেশ্বরের তীর্থস্থান এবং চা বাগান। ইকো পার্কে চলে গেলে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা অনায়াসে ঘোরা যাবে। এই স্বপ্নে বিভোর ওর, সে পারলে সব কয়টি জায়গা ঘুরত, কিন্তু তা কি আদৌ সম্ভব? মৌলভীবাজার জেলায় ঢুকেছে গাড়ি। আজ ড্রাইভিং করছে আকাশ। তন্ময় কপালে আঙ্গুল চেপে বসে, ভুরু চূড়া কুচকে আছে সামান্য। হুট করে তার মাথা ব্যথা শুরু হয়েছে, ভীষণ মাথা ব্যথা। ওরও নিজের কাঁধ ব্যাগে দুটো ফ্ল্যাক্স এনেছে, একটা কফি আর একটা চাই। এখন সে তন্ময়কে সাধবে নাকি না? পুকুর পাড়ের ঘটে যাওয়া ঘটনার পর থেকে বেশ লজ্জায় পড়েছে সে। মুখ ফুটে কথা বলতেও দ্বিধাবোধ করছে। সে তো শুধু তন্ময়কে পুকুরে ফেলতে চেয়েছিল, অথচ কি থেকে কি হয়ে গেল তখন। সাবিহার পাশে কলি বসেছে, পেছনে রুবি, দীপ্ত এবং অয়ন, সামনে তন্ময় এবং আকাশ। কলি চিন্তিত ভাবে সামনের তন্ময়ের দিক তাকাচ্ছে আর চোখে। অবশেষে লাজুক গলায় বলল, কপাল মালিশ করে দেবো একটু? গাড়ির মধ্যে নিস্তব্ধতা বয়ে গেল। সকলেই ঘুরে ফিরে আজ চোখে তন্ময় এবং কলির দিকে তাকালো। কলি লজ্জায় মাথা নিচু করে ফেলেছে, মুখ তুলে তাকাতে অবধি পারছে না। তার ঠোঁট জুড়ে লাজুক হাসি, কিন্তু অরুণ মোটেও পছন্দ হলো না বিষয়টা। পরে ভাবলো কলি তার মতো তন্ময়েরও আপনজন, বোন হিসেবে বলতেই পারে, তাতে নেগেটিভ ভাবার কিচ্ছু নেই। নিজেকে বুঝিয়েও কেন যেন মন বুঝতে নারাজ। পরপর তন্ময়ের প্রত্যাখ্যান শোনা গেল, তার নালিশ লাগবে না। এবার সাবিহা ওর হয়ে বলল, ওরও কফি এবং চা দুটো এনেছে, খাবে? গরম গরম কফি খেয়ে ভালো লাগবে। তন্ময় কিছুক্ষণ চুপ হইল, তবে সময় নিয়ে মাথা দোলালো। একটু কফি খেলে মাথা ব্যথা কমতে পারে। অয়ন হাসি মুখে বলল, ওরু, আমার জন্য প্লিজ। অরু হেসে উঠল, ঠিক আছে। আকাশ বলল, আমার জন্য। অরু শব্দ করে হাসল। আচ্ছা। এবার দীপ্ত রুবিও খাবে বলছে, শুধু কলি কিছু বলছে না, চুপচাপ এক কোনায় বসে লক্ষ্মী মেয়েদের মতো। অরু তাকে জিজ্ঞেস করলো, আপু খাবে? না, আমি ঠিক আছি। সাবিহা বলল, কেন? খা করলে ভালো লাগবে। আচ্ছা। অরু অবাক হলো বটে, সে জিজ্ঞেস করতেই খাবে না বলে দিল। সাবিহা জিজ্ঞেস করতেই হ্যাঁ বলে দিল। বিষয়টি কি? তবে ওর গুরুত্ব দিল না। সবাই পর্যাপ্ত পরিমাণে কফি পেল। ওরও নিজের কফি শেষ করে বাহিরে নজর দিল। জানালা ভেদ করে দেখতে লাগলো সবুজের সমাহার। মনে হচ্ছে সে সবুজের পৃথিবীতে চলে এসেছে। চারপাশের সবকিছু সবুজ আবডালে সাজানো। বড় বড় সবুজ গাছগুলোকে লাগছে সবুজ পাহাড়। উঁচু উঁচু পর্বতে সবুজ ঘাসের মেলা। অরুর ইচ্ছে করলো ছুটে যেতে সেই সবুজের দেশে। নগ্ন পায়ে হাঁটতে ইচ্ছে করলো, সবকিছু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। উপজেলা বড়লেখার কাঁঠালতলীতে পৌঁছতে পৌঁছতে 4টে বেজে গিয়েছে। আর বেশি দেরি নেই, সামনেই ইকো পার্ক। কিছু মুহূর্তেই অপেক্ষা এখন। সাবিহা নিজের ছোট ব্যাগ কাঁধে নিয়েছে, সেটা দেখে ওরও নিজের ব্যাগ কাঁধে নিয়েছে, যেমন এখন থেকেই তৈরি হচ্ছে বেরোনোর জন্য। দূর থেকে ইকো পার্কের গেট দেখা যাচ্ছে। গাড়ি পার্ক করে নিজেদের ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে এসেছে প্রত্যেকে। ওরু সকলকে পেছনে ফেলে আগে হেঁটে চলে যাচ্ছিল। হঠাৎ টান অনুভব করলো ব্যাগে। তন্ময় পেছন থেকে তার ব্যাগ টেনে ধরেছে। মাথা ঘুরিয়ে তাকালো, কিন্তু তন্ময় তাকে কেন ধরেছে বলেনি। সে তখন ড্রাইভার চাচার সঙ্গে কথা বলতে ব্যস্ত। আসমানের অবস্থা তেমন ভালো দেখাচ্ছে না। ধীরে ধীরে পরিষ্কার আকাশে ছোট ছোট মেঘ চলতে শুরু করেছে। ড্রাইভার বলছে আজ না যাওয়াই বেটার, কিন্তু অরুণ জেদের বসে সকলকে যেতেই হবে। হাঁটা ধরলো সামনে, কিছুটা হেঁটে চলে এলো মাধবকুণ্ড ইকো পার্ক গেটের সামনে। ইটের তৈরি গেট, গেটের উপরে সাদাই কালো রঙে লেখা মাধবকুণ্ড ইকো পার্ক। ছোট করে কাছে গেট রয়েছে চারপাশের ইটের মধ্যেখানে। গেটের ভেতরে আকাশি রঙের টি শার্টের সাথে কালো প্যান্ট পরে চেয়ার পেতে দারোয়ান বসে, হাতে লাঠি।
10 টাকার টিকিট কাটে জনপ্রতি একজন করে মোট 8টি। নিজেদের টিকিট নিয়ে ঢুকে পড়ে। ঢুকতেই ওরু দৌড় লাগায় সঙ্গে দীপ্ত। দুপাশে সবুজ গাছ, মধ্য দিয়ে যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা। পাখিদের কিচির মিচির শোনা যাচ্ছে। দেখা মিলছে নানান জাতের মূর্তি। রয়েছে বসার সিট। সাবিহা আর চোখে দৌড়ে ছুটে চলা ওরুর দিকে তাকালো। তারও ইচ্ছে করছে দৌড়তে, কিন্তু নিজেকে আটকে রাখলো। তার পাশেই অয়ন দাঁড়িয়ে। অয়নের কাঁধে একটা ব্যাগ, সাথে তার হাতের ব্যাগটা সাবিহার। অয়ন আড়ালে তার কাছ থেকে নিয়ে নিয়েছে। যেন এতটুকু ঘরের ব্যাগ সাবিহা ক্যারি করতে পারবে না। আমাকে দাও। আমি নিলে কি সমস্যা? সমস্যা নেই। তাহলে দেখো তুমি, সাবিহা আপু, ব্যাগটা আমি নিই। কি হয়েছে? আমার এতটুকু ওজনের ব্যাগ নিতে কোনো সমস্যা হচ্ছে না। সাবিহা ভীষণ রেগে গেল। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে উঠছে। এই যে হুট করে অয়ন তাকে আপু ডাকে, এটা কতটা লজ্জায় ফেলে ইদানিং তাকে, সেটা কি ছেলেটা জানে? আকাশ বিরক্ত শুরু করলো। অয়ন মিষ্টি করে হাসলো। সাবিহা কল কমিয়ে অয়নকে পিছু করে চলে গেল। ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকে না কেন তাহলে? ডিস্টার্ব কেন করে সাবিহাকে প্রতিনিয়ত? পেছনে অয়ন চিবুকায় কামড় বসালো। মজা করতে গিয়ে দাগিয়ে দিয়েছে। আকাশ না জেনে সেখানে কেরোসিন ঢেলে দিয়েছে। এখন অয়নকে বেশ কাঠখড় পোহাতে হবে তার মহারানীকে বানানো। গেট থেকে 10 থেকে 15 মিনিট হাঁটলেই দেখা মিলল সেই আশ্চর্য সৌন্দর্যের নিদর্শন মাথাকুণ্ড জলপ্রপাত। পাথুরিয়া পাহাড়ের গা বেয়ে মাথাকুণ্ড জলপ্রপাতের সৃষ্টি। গঙ্গামালায় প্রবাহিত হয়ে যাওয়া জলধারা প্রায় 162 ফুট উচ্চতা থেকে মাথাছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে এই জলপ্রপাত। দৈর্ঘ্য প্রায় 83 মিটার উচ্চ পাথরের টিলার উপর থেকে অবিরাম গতিতে ঝর্ণা আছড়ে পড়ছে নিচে। প্রায় 180 ফুট উপর থেকে অবিরাম গতিতে জলরাশি নিচে পতিত হওয়ার ফলে নিচে সৃষ্টি হয়েছে একটি কুণ্ড। আর এই কুণ্ডের প্রবাহমান পারিশ্বার মতো স্রোত ধরে শান্তির বাড়ি ফেরার মতো মাথাছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে। শান্তির প্রতীক। ওর চোখ জড়িয়ে গেল এই সৌন্দর্যে। পাশের প্রত্যেকে নিজেদের ব্যাগপত্র রেখেছে। ওর নিজেরটা ফেলে পাশে দাঁড়ানো দমনকে প্রশ্ন করল, এটা কতটা উঁচু তন্ময় ভাইয়া? কত উঁচু থেকে পানি পড়ছে? 162 ফুট থেকে। শুনেছি ঝর্ণার আশেপাশে নাকি একটি কাপ থাকে, যেখানে কাপড় চোপড় বদলায়। তন্ময় হাতের ইশারায় কৌতুকল বলতে দেখালো। মনে হচ্ছে পাথরের তৈরি একটা গুহা। ভয়ঙ্কর গুহা, যার নাম কাপ। কি সুন্দর! সেখানে যাওয়া যাবে? আমি ঢুকে দেখতে চাই। বেশি বললে এক্ষুনি তোকে বের করে দিতে। তবু মুখ ভাঙালো আড়ালে। তারপর আবার বলল, তন্ময় ভাই, আপনি এখানে এই ঝর্ণায় দাঁড়িয়ে গোসল করেছেন? আমি শুনেছি এখানে গোসল করে। আমি নিচতে যাই। ঝর্ণা যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং পিচ্ছিল। এখান থেকে দেখ। ওর চোখ জোড়া দর্শক গোলার মতো বড় হয়ে গিয়েছে। যে কোনো সময় বেরিয়ে আসবে। তবে কষ্ট করে জলপ্রপাতের সামনে এসে দূর থেকে দেখবে এটা আদৌ সম্ভব? তন্ময়কে অগ্রাহ্য করে দ্রুত পায়ে যেতে নিয়েছিল। তন্ময় থমকে উঠল। এই তুই দাঁড়া, ওখানে যাবি না। কেন? কেন পানিতে না নামলে মজা কোথায়? ওই আকাশ ভাইয়া। আকাশ চোখ জোড়া পিটপিট করল। ওর অসহায় চোখ জোড়া লক্ষ্য করে বলল, এতগুলো কি ছিল? যাবি? না না, করবো না। ওই যে সবই হতে যাচ্ছে, অনন্ত ভাইয়া, দীপ্ত সবাই যাচ্ছে, আমিও যাবো। প্লিজ। তুমি তো অন্যের পাশে দাঁড়িয়ে, উঠতেও যাচ্ছে না। তুই দাঁড়িয়ে থাক। ওর কোণের দিকে তাকালো। তন্ময়ের পাশেই দাঁড়িয়ে নতুন বয়ে পড়ল। বিরক্ত ওর চোখ জোড়া চলে চিকচিক করছে। অসহায় বেদনাময় উপস্থিত উঠে তন্ময়ের সূক্ষ্ম হৃদয় হয়তো কিছুটা নরম হলো। বলল, সাবধানে যাই। ওর মুহূর্তেই হেসে এগিয়ে গেল। ঠিকই বলেছি তন্ময়, ভীষণ পিচ্ছিল, দুর্গম ও বটে। অতি সাবধানে এক একটি স্টেপ নিতে হচ্ছে। যে কোনো সময় পড়ে যেতে পারে। ওর ছোট ছোট খুলে ফেলল। তন্ময় চেঁচাবে তার পূর্বেই ওর তড়িঘড়ি করে পানিতে পা ভিজিয়ে দিল।
ঠান্ডা পানি। সেখানে পা ভিজিয়ে রাখতেই মন ব্যাকুল হয়ে পড়লো। অরুর থেকে বেশ কিছুটা দূরে সাবিহা। সাবিহার পেছনে অয়ন। সে ভয়ে আছে সাবিহা পড়ে যাবে বা কিছু একটা হয়ে না যায়। সাবিহা চারপাশ ঘুরে একটা পাথরে বসলো। অয়ন পাশের পাথরে বসলো। দুজনের চররাশি অবিরাম ধারায় নিচে পড়ছে। সৌন্দর্যের যেন কমতি নেই এখানে। যেখানে চোখ যায় সৌন্দর্য অয়ন করতেও প্রশ্ন করলো। তোমার পছন্দের প্লেস আছে যেখানে তুমি কোনো যেতে পারো না, তবে যেতে চাই? ছোট থেকে পাহাড়ি অঞ্চলে যাই। অয়ন কেশে উঠল। ছোট ভাইয়া ডাকতে ভালোভাবে পছন্দ করছে। প্রথম নিজেকে ঠিকঠাক রেখে বলল, আমি গেছি বেশ কয়েকবার। অনেক ঘুরেছে দেখছি। ছোট্ট ভাইয়া, অনেক হয়েছে, তবে তোমার সঙ্গে ঘুরতে ঘুরতে চাকরি কিন্তু ওসব তুচ্ছ। তুমি সেলিমের কাজ কেন করছো না? আগে মিঠাই মেরে কাস্টমার জোগাতে পারবে। তুমি সেই কাস্টমার হয়ে আমি মিঠাই নিতে রাজি। অয়ন হাসল। শরীরের অপুর অংশ নিয়ে হাতের মুখে পানি নিল এবং সাবিহার মুখে ছুঁড়ে মারল। আচমকা এখন সাবিহার চোখ মুখ ভিজে গিয়েছে। এক ফোঁটা পানি ঠোঁটে পড়ে আছে। ঠিক মধ্যখানে অয়ন সেখানে বেকুবের মতো তাকিয়ে রইল। ওই পানির ফোঁটার উপর তার বেশ হিংসা হচ্ছে। দৃষ্টি সরাতে পারছে না যেন। সাবিহা বিষয়টি খেয়াল করেনি হয়তো। সে নিজের পানি অয়নের গায়ে ছুঁড়ে মারল। অয়নের শার্ট অনেক অংশে ভিজে গেল। সে হেসে সাবিহার দিকে আবার পানি ছুঁড়ল। সাবিহার ছুঁড়ল। দুজনের পানি ছোড়াছুড়ি একটি খেলায় পরিণত হল। হাসি ঠাট্টা তামাশার মধ্যে সাবিহা ঘুরে বসলো তার সামনের ছেলেটি বয়সে তার থেকে ছোট। ঘুরে বসলো প্রতিবেশী পরিবার। এই মুহূর্ত শুধু তার এবং অয়নের। দীপ্ত অন্য পাশে যাবে। চারপাশে বাচ্চাদের দেখার মতো সুন্দর সুন্দর স্থান আছে। সাথে আছে পুতুল মূর্তি। বেশ কিছু ভাস্কর্য রয়েছে বলা যায়। দীপ্ত সেগুলো দেখবে। আকাশ তাকে নিয়ে যাবে। সে সময় তন্ময় বলল, কলি দ্রুত মাথা দুলিয়ে পড়ল। না, সমস্যা নেই, আমি আপনার সাথে থাকতে। তন্ময় তাকে কথা শেষ করতে দেয়নি। আকাশ বলল, কলি একদমই যেতে চাচ্ছে না, কিন্তু কি করার। চোখ মুখ অন্ধকার করে ওদের সাথে গেল। তন্ময় একাই দাঁড়িয়ে। তার দৃষ্টি কিছুটা দূরের অরুতে। অরু পাথর পেরিয়ে কিছুটা নামছে তো আবার উঠে আসছে। দুহাতে পানি তুলে দূরে ছুঁড়ে মারছে, না হলে চারপাশের সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎ পেছনে ফিরে দেখলো তন্ময় এগিয়ে এসেছে। দুহাত দূরে হবে তার থেকে। অরু একগাল হেসে পানি ছুঁড়ে মারলো তন্ময়ের দিকে। তন্ময় হাত নিজের মুখের সামনে ধরে বলল। অরু থামলো না। পুনরায় ঝুঁকে দুহাতের সাহায্যে এক গাদা পানি ছুড়ল। পরপর আরো কিছু। মুহূর্তেই তন্ময়ের উপরের অংশ ভিজে গিয়েছে। তাও তার চোখে মুখে রাগের আভাস নেই। অরুর সাহস বেড়ে গেল। সে পাগলের মতো পানি ছুড়তে লাগলো। তন্ময় এক পর্যায়ে পাথর টপকে এগিয়ে যাচ্ছে অরুর দিকে। অরু হেসে সেখান থেকে যেতে নিয়েছে। কিছুটা গিয়েছেও, কিন্তু তন্ময় একদম কাছে চলে এসেছে দেখে হন্তদন্ত ভঙ্গিতে ছুটতে নিয়ে পাথরে পা পিছলে পড়ে যায়। বেকায়দায় পড়ে আর্তনাদ করছে। চোখের পানিতে গাল ভিজে উঠেছে। তন্ময় তখনই চিৎকার দিয়ে দৌড়ে ছুটেছে, কিন্তু ধরতে সক্ষম হয়নি সময় মতো। দ্রুত পায়ে এসে অরুকে তুলতে চাইল। অরু উঠতেও পারছে না। অতঃপর অরুর ঘাড়ে এবং হাঁটুর নিচে ধরে পাছা কোলে তুলে নিল। যেখানে ব্যাগগুলো রাখা সেখানে এনে বসালো। অরুর হাঁটু ছুলে গিয়েছে। হালকা রক্তের দাগ উঠেছে প্যান্টের উপর দিয়ে। পায়ের পাতা ছুলেছে, সাথে হাড্ডি বেঁকেছে হয়তো। নড়াতেও পারছে না। তন্ময় ধমকাতে গিয়েও থমকালো না। রাগকে নিয়ন্ত্রণ করে পায়ে ছুতে যেতেই অরু পা সরিয়ে ফেলল। ব্যথা পাই। তন্ময় চোখ রাঙিয়ে পাটা টেনে নিচের দিকে আনলো। দু একটা মোচড় দিবি পূর্বেই অরু চিৎকার করে উঠল। মরে যাব, ধরবেন না একদম। অরুর হাত তন্ময়ের কাঁধ শক্ত করে চেপে ব্যথা আর ভয়ে চোখ বন্ধ করে আছে। ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। গাল বেয়ে চোখের পানি পড়ছে। তাকে তন্ময় কিছুক্ষণ দেখে বলল,
অরু ভয়ে ভয়ে খুলল। তন্ময় বলল, সত্যি কি নাম? আমরা যেতে পারবো না সেখানে? সত্যি? অরু খুশিতে হঠাৎ পরিবর্তন হওয়া তন্ময়কে একদমই খেয়াল করতে পারেনি। চোখজোড়া চলচল করছে তার। স্বপ্নে বিভোর সে হঠাৎ পিনপিনে কষ্ট অনুভব করলো। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। পরপর তার পায়ে তন্ময় জুতো পরিয়ে দিল। তারপর উঠে দাঁড়ালো। বলল, অরু ভেজা নয়নে উঠে দাঁড়ালো। পা ঠিক হয়ে গিয়েছে। একটা মোচড় দেওয়ার জন্য কি ব্রিলিয়ান্ট অভিনয় না করলো। এত সুন্দর অভিনয় তন্ময় কবে শিখেছে? ওরও কি গাধি? আমরা সব মিথ্যে বলেছেন। চলুন যাই সেখানে, প্রমিস আর দৌড়োদৌড়ি করবো না, আপনার আশেপাশে থাকবো। তন্ময় শক্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন ওয়ার্নিং দিচ্ছে এটাই শেষবার। অবশেষে রাজি হলো। অরুকে নিয়ে সেদিকটায় হাঁটা দিল। হাঁটতে অরুর একটু কষ্ট হচ্ছে বটে, পা থেকে চিনচিন ব্যথা অনুভব করছে। তন্ময় হঠাৎ তার বাম হাত অরুর সামনে এগিয়ে দিল, কিন্তু আজ হাত ধরতেও লজ্জাবোধ করছে অরু। পরপর বেশ কিছু লজ্জাজনক সিচুয়েশনে পড়েছে সে। অবশেষে ধীরে তন্ময়ের হাতের সাহায্য নিয়ে হাঁটতে লাগলো। চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেল সেই আকর্ষণীয় ঝর্ণার সামনে। এই ঝর্ণা অন্যরকম সৌন্দর্যে ঘেরা, তবে এবার আর তন্ময় তাকে যেতে দেয়নি কাছে, দূর থেকেই দেখতে হচ্ছে। অরু বলল, আমাকে একটা ছবি তুলে দেবেন? না বলবেন না, এই যে এখানটায় দাঁড়াবো, আপনি পুরো ঝর্ণা সহ আমাকে তুলবেন, কেমন? সংসার জীবন অনেকটা একটি যুদ্ধের ময়দান। প্রথম যখন এই যুদ্ধের ময়দানে পা রাখেন, তখন শুধু যুদ্ধ করে যান একজনের জন্য, আপনার স্বামী, তারপর নিজের সন্তান। এখানে যুদ্ধের নামে চলে মায়ার খেলা। কষ্ট, দুঃখ, যন্ত্রণা উপলব্ধি করেও এই ময়দান ত্যাগ করতে পারবেন না। মায়ার জালে আটকানো এই মন আপনাকে ত্যাগ করতে দিবে না, কারণ শত সহস্র যন্ত্রণা লাঘব হয়ে যাবে এক টুকরো সুখ উপলব্ধি করে। এই যে বছরের পর বছর যত্ন নিয়ে করা সংসার যখন ছেড়ে চলে এসেছেন, মনে হয়েছিল তিনি এক টুকরো জীবন ফেলে এসেছেন। জীবনটুকু ফিরিয়ে পাওয়ার স্বপ্ন, একটি দুঃস্বপ্নের বাস্তবতা নেহাতি। আজ তার সেই স্বপ্ন মুহূর্তেই কেমন বাস্তব রূপ ধারণ করতে বসেছে। চায়ের কাপ নিয়ে রুমের সামনে দাঁড়িয়ে আছেন। দরজাটা খুলে ঢুকবেন শুধু, কিন্তু অদৃশ্য এক দ্বিধা নামের লজ্জা তাকে চেকে ধরেছে। স্বামীর সঙ্গে বছর বছর ধরে কথা হয়নি দেখা সাক্ষাৎ। পাশে বসে দীর্ঘ আলাপ আলোচনা থেকেও বহু দূরে রয়েছেন। পাশাপাশি বসে চায়ের কাপে ঠোঁট বুলিয়ে হাসিতে মাতোয়ারা হবার দিনগুলো মনে করতেই চোখের কোণ ভিজে ওঠে। তাই হয়তো সেই যুবতী মনের অনুভূতি উকি ঝুঁকি দিচ্ছে। দ্বিধাবোধ করতে থাকা তাকে অবাক করে দিয়ে ভেতর থেকে মোস্তফা সাহেব প্রশ্ন করলেন, এসেছো? চিরচেনা সেই ডাক। দ্বিধাবোধ ফেলে জবেদা বেগম রুমে ঢুকলেন। মোস্তফা সাহেব বইপত্র হাতাচ্ছিলেন। জবেদা বেগমকে দেখে এগিয়ে গেলেন, হাত থেকে চায়ের কাপ নিয়ে চেয়ারে বসলেন। বসো। জবেদা বেগম জড়সড় হয়ে বসেছেন। বুড়ো বয়সী মন আজ যুবতীর খাতায় নাম লিখিয়েছে। আর চোখে স্বামীর পানে তাকালেন। চায়ে চুমুক বসিয়ে দীর্ঘশ্বাস নিলেন মোস্তফা সাহেব। নরম সুরে শুধালেন, রাগ কমেছে? জবেদা বেগমের মুখশ্রী মুহূর্তেই অন্ধকারে পরিণত হয়েছে। বিষণ্ণতা, কষ্ট, দুঃখ সবকিছু একত্রে ফুটে উঠেছে মুখমণ্ডলে। চোখজোড়া জ্বালা করছে তার। মাথা নিচু করে সর্বোচ্চ চেষ্টা করলেন নিজেকে সামলাতে, কিন্তু ব্যর্থ হচ্ছেন। এই মুহূর্তের জন্য তিনি 2 বছর ধরে অপেক্ষা করেছেন। এই ভেবেছেন স্বামী দ্বিধার দেওয়াল টপকে চলে আসবেন তার মান ভাঙাতে, ঠিক যেমনটা করে এসেছেন দীর্ঘকাল ধরে। দিনের পর দিন যেতে লাগলো, কিন্তু জবেদা বেগমের দীর্ঘ অপেক্ষার প্রহরের সীমান্ত দেখা দিচ্ছিলই না যেন। নিজের গোছানো সংসার, ভালোবাসার স্বামী ফেলে আলাদাভাবে থাকার মতো কষ্ট পৃথিবীতে হয়তো দ্বিতীয়টি ছিল না তার জন্য।
রাগ তো তার কবেই ধুয়ে মুছে চলে গিয়েছে, বুকে শুধু এক রাশ অভিমান ছিল। আজ সেই অভিমান স্বামীর একটি কথাই চলে গেল মুহূর্তেই। জবেদা বেগমের গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়তে নিচ্ছিল। তিনি মাথাটা ঘুরিয়ে মুছে নিলেন। মোস্তফা সাহেব হাতে চায়ের কাপটি টেনে রেখে জবেদা বেগমের পাশে চেয়ার টেনে বসলেন। শুধালেন, কাঁদছো? না তো, কাঁদবো কেন? আমি যে দেখছি চোখের পানি নাকের পানি এক করে ফেলছো। মোটেও না, শুধু চোখের পানি। এই যে, কই নাকে তো নেই। কাঁদলে আমার নাকের পানি বেরোয় না, মিথ্যে বলবেন না। তার মানে স্বীকার করছো যে তুমি কাঁদছো? জবেদা বেগম চুপ করে রইলেন। সেই ঘুরিয়ে ফিরিয়ে তাকে নিচের মুখে স্বীকার করিয়েই ফেলল। দেখেছি যেহেতু কাঁদছে তাহলে দেখতেই থাকুক, কেন প্রশ্ন করে বাচ্চাদের মতো। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে হাসলেন, হাত বাড়িয়ে চোখের পানি মুছিয়ে দিতে নিয়ে বললেন, আমি তো তোমাকে হাজার রকম ভাবে কাঁদতে দেখেছি। আমি আপনাকে হাজার রকম ভাবে রাখতে দেখেছি। তাই বুঝি? আমি তো রাগি না, শান্ত মানুষ, পানির মতো শান্ত। এভাবে আপনি মিথ্যে বলতে পারছেন? সেইবার সামান্য একটু ব্যাপার নিয়ে আপনি রেগে রুমের ড্রেসিং টেবিল ভেঙে ফেলেছিলেন, মনে নেই? ভুলবশত হয়েছিল। আপনি এখন সম্পূর্ণ মিথ্যে বলছেন। তাহলে সত্যি কিছু বলি। মোস্তফা সাহেবের ঠোঁটের ফাসলামো হাসিটুকু গায়েব হয়ে গিয়েছে। খুব নরম সুরে বললেন, তোমাকে ছাড়া আমি ভালো নেই, ভালো থাকতে পারবো না। এই 3টি বছর আমার জন্য 1000 বছরের সমান। আমি খুব লজ্জিত সেদিনের জন্য। আর কখনো এমন ভুল হবে না। মাফ করে দেবে আমায়? জবেদা বেগম টুকরে কেঁদে উঠলেন। স্বামীর বুকে আলগোছে মাথা রেখে কাঁদতে লাগলেন। তার অপেক্ষার অবসান ঘটেছে তাহলে। অপেক্ষাকৃত সেই মুহূর্ত আঁচলে ধরা দিয়েছে। মোস্তফা সাহেব আদুরে ভাবে জড়িয়ে রেখেছেন। মাথায় হাত বুলিয়ে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেছেন। তার নিজের চোখ জোড়াউচে চলছে। বুকের যন্ত্রণা লাঘব পেয়ে বসেছে তাকে। জবেদা বেগম ফুপিয়ে বললেন, না। মাফ করবে না বলছো? কি করলে মাফ করবে? কান ধরবো? আচ্ছা ধরি তাহলে। মোস্তফা সাহেব সত্যি হাত উঠিয়েছেন কান ধরতে। জবেদা বেগম দ্রুত তাকে আটকালেন। কি করছেন? মোস্তফা সাহেব হাসলেন। জবেদা বেগম চিন্তিত সুরে প্রশ্ন করলেন, বাবা কি বলল? সবকিছু বুঝিয়ে বলতে পেরেছেন? বাবা মেনেছে? মেনেছেন? তিনি বুঝেছেন আমাদের সিচুয়েশন? তবে তোমার ভাই বড় একটা গন্ডগোল পাকাবে মনে হচ্ছে। ভাইয়াকে বুঝালে সে নিশ্চয়ই বুঝবে। তুমি কি চাও? তন্ময়ের জন্য কলি? আমার ছেলে যাকে চাই আমি তাকেই চাই। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা শেষ হতেই জবেদা বেগম মনের সব অভিমান মোস্তফা সাহেবের সামনে তুলে ধরেছেন। মোস্তফা সাহেব মুচকি হেসে স্ত্রীর সকল অভিযোগ মাথা পেতে নিচ্ছেন। কয়েকবার বলেছেন, এমনটা আর কখনো হবে না। ওর ভাঙা পা নিয়ে আবারও পাথরের চূড়ায় বসেছেন। এবার দুপা অবশ প্রায়। রাগের চূড়ান্তে পৌঁছে তন্ময় আকাশ ফাটিয়ে অরুকে ধমকেছে। তার রাগী উচ্চস্বরের কণ্ঠ শুনে কেঁপে উঠেছে আশপাশের অপরিচিত মানুষজন অব্দি। ব্যথা এবং ধমক খেয়ে অরুর চোখের পাতায় অশ্রু। অশ্রু সিক্ত তাকে এবার সাবিহা নিজের সাথে নিয়ে হাঁটছে। ব্যথায় ঘুমিয়ে সে সাবিহার সাথে ধীরে এবং খুঁড়ে খুঁড়ে হাঁটছে। মেঘাচ্ছন্ন আকাশ হতে বজ্রপাতের শব্দ শোনা গেল। বৃষ্টির 2-1 ফোঁটা পানি শরীর ছুঁয়ে দিয়ে গিয়েছে। আকাশ দীপ্তকে নিয়ে এসেছে মাত্রই। চল বেরিয়ে পড়ি, সন্ধ্যা হয়ে গিয়েছে, বৃষ্টিও নামবে মনে হয়। তন্ময় মাথা দোলালো। নিজেদের ব্যাগগুলো কাঁধে নিয়ে সকলেই রওনা হয়েছে। ইকো পার্ক গেটের সামনে আসতে না আসতেই তুমুল বৃষ্টি নেমেছে। আচমকা বৃষ্টিতে উপস্থিত সকলেই খানিক ভিজে গেল। দ্রুত গাড়ির দিকে ছুটেছে প্রত্যেকে। ওর ভাঙা পা নিয়ে দাঁড়িয়ে পড়ল। দুঃখে কষ্টে তার কান্না পাচ্ছে। অবশ্য ভুল তার নিজের, কিন্তু তারপরও তন্ময়ের উপর করা অভিমান যেন ফ্রি। একটু কিছুতেই অভিমান করে বসে এই মন। এই
যে সাবিহা তাকে ফেলে দৌড়ে গাড়িতে উঠে বসেছে, কই সাবিহার ওপর তো অভিমান হলো না। ওই তো আকাশ, দীপ্ত, রূপী এবং অয়নও চলে গিয়েছে তাকে ফেলে, কই তাদের উপর তো অভিমান হচ্ছে না। তাহলে কেন শুধু তন্ময়ের উপর তার সকল অভিমান? ভেজা নয়নে বৃষ্টির মধ্যে তাকালো সামনে দাঁড়ানো তন্ময়ের পানে। নিচে দাঁড়িয়ে ভিজছে, তাকেও ভেজাচ্ছে। ধরে নিয়ে গেলে কি এমন হবে? এত রাগ! ওর কি ইচ্ছে করে পড়েছিল? আচমকা ধাক্কায় পড়েছে। এদিকে গাড়িতে বসা কলিকে বেশ চিন্তিত লাগছে। তাকে এক প্রকার টেনে গাড়িতে তুলেছে সাবিহা। কলি উঠতে চাচ্ছিল না, বারংবার প্রশ্ন করছিল। পরে উঠবে। কথাটা বলেই আগ্রহী চোখের সামনে তাকিয়ে রইল সাবিহা। একই অবস্থা গাড়িতে বসা প্রত্যেক সদস্যের, যেন সামনে খুব আকর্ষণীয় ফিল্ম চলছে। আকর্ষণীয় বটেই, এই যে তন্ময় বৃষ্টির মধ্যে ঠায় দাঁড়িয়ে, তার পিছনে ওরও দাঁড়িয়ে কাঁদছে। দুজন ভিজে চুপচুপে ইতিমধ্যে, কেউ কোনো কথা বলছে না। তাদের দেখে মনে হচ্ছে ফিল্মের নায়ক নায়িকা। নায়ক নায়িকার উপর চরম বিরক্ত। বিরক্ত হয়েই মূলত দাঁড়িয়ে, না এগিয়ে যাবে নায়িকাকে বাঁচাতে, আর না সে যাবে না বাঁচিয়ে। এক পর্যায়ে ওরও খুঁড়িয়ে খুঁড়িয়ে নিচের হাঁটা ধরেছে গাড়ির দিকে। লাগবে না তার সাহায্য, একাই যেতে পারবে। এই ওরও ভাঙা পা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 101 ডিগ্রি জ্বর নিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষা। এখান থেকে এখানে যেতে তার বাঁ হাতের ব্যাপার। হুট করে নিজেকে হাওয়ায় ভাসতে অনুভব করলো। চিৎকার করে চেপে ধরলো তন্ময়ের শার্ট। তন্ময় রাগে কাঁপছে, আর চোখে অরুকে চোখ রাঙালো। মনে হলো অরুকে চিবিয়ে চিবিয়ে খাবে, এক টুকরো গোস্ত ফেলবে না। হনহনিয়ে হাঁটা ধরেছে গাড়ির দিক। অরুকে বেশ নাজুক লাগছে। তন্ময়ের কোলে শুয়ে থাকা সেই আশ্চর্যের শেষ সীমা নাই। ভ্যাবলার মতো তাকিয়ে থাকা ছাড়া কোনো গতি নেই। গাড়ির সামনে এসে থেমেছে তন্ময়। ভেতরে অরুকে এক প্রকার ছুঁড়ে ফেলেছে, তারপর পাশে নিচেও উঠে বসলো। নিস্তব্ধতা চারপাশ জুড়ে, কারো কোনো কথা নেই। নিস্তব্ধতার মাঝে আকাশের হাসির শব্দ শোনা গেল, পরপর দীপ্তর এবং সাবিহার। তাদের হাসির কারণ বুঝলো না কলি। সে ভ্রুচোরা কুঁচকে তাকিয়ে আছে অরুর দিকে, যে আপাতত কাট কাট হয়ে বসে। এত সব মানুষ এখানে, কেউ ওরকে সাহায্য না করে চলে এলো কেন? তন্ময় বা সেভাবে দাঁড়িয়ে রইল কেন? কলি কিছুই বুঝতে পারল না। তবে মনের কোনায় একটু অদ্ভুত যন্ত্রণা উপলব্ধি করলো। অরুর ডান পাশে তন্ময়, বাম পাশে রুবি এবং দীপ্ত, পেছনে অয়ন, সাবিহা এবং কলি, সামনে ড্রাইভার এবং আকাশ। বৃষ্টির মধ্যে গাড়ি চলতে শুরু করেছে। অরুর ঘোর কেটেছে বেশ সময় নিয়ে। সে আসলেই কল্পনা করেনি তন্ময় তাকে এভাবে সকলের সামনে কোলে তুলে নিবে। এর জন্যই এতটা চমকেছে যে বোধগম্য হারিয়ে বসেছিল। সাবিহা ব্যাগ থেকে টাওয়াল বের করে দিল তন্ময়ের দিকে। ভেজা কাপড় চোপড় পরেই বাকিটা রাস্তা যেতে হবে। তারা যে হোটেল নিবে এক রাত্রের জন্য, তাও সম্ভব নয়। আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়। কে জানতো এভাবে হুট করে ওয়েদার খারাপ হয়ে যাবে। বাজারের সামনে গাড়ি থামানো হয়েছে। এখানে একটি পপুলার হোটেল আছে। এখানে চাইনিজ এবং ইটালিয়ানো ডিশেস ছাড়াও নামি দামি অনেক খাবারই পাওয়া যায়। আকাশের বেশ চেনা চেনা হোটেল। 3 জন পুরুষ মিলে বেরিয়েছে গাড়ি থেকে। উদ্দেশ্য কিছু ভালো খাবার প্যাক করা সকলের জন্য। ঘন্টাখানেক সময় অপেক্ষা করে খাবার নিয়ে বেরিয়ে এসেছে হোটেল থেকে। গাড়িতে উঠতেই আবারও চলছে গাড়ি। খিদে পেটে নিয়ে সকলে হামলে পড়েছে খেতে। যে যার মতো নিয়ে নিয়েছে নিজেদের পছন্দের ডিশ। সবাই খেতে ব্যস্ত, শুধু কলি বাদে। সে খাবে না জানাচ্ছে বারবার। তন্ময়কে বিরক্ত লাগলো বটে। কোনো সমস্যা? আমি তো তোমাকে হোটেলে যাবার আগে প্রশ্ন করে গেলাম কি খেতে চাও, বললে যে কোনো কিছু হলেই হবে। এখন কি হয়েছে? বেশি খারাপ লাগছে? সাবিহা বলল, শুয়ে থাক, ভালো লাগবে। ওর আর চোখে খাবারের দিকে তাকালো। জিভ ভিজে উঠছে তার। বলল, আপু আপনি সত্যি কি খাবেন না? তাহলে আমি খাই। বলেই ওরও নিজের খাবার শেষ করে কলির খাবার খেতে লাগলো। খাওয়ার পর্ব চুকাতেই মন মেজাজ তরতাজা হয়ে গেল সকলের। পেছনে বসা অয়নের ঠোঁট থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। ওরও ঘুরে বসলো। অয়নের দিক চলচল চোখে তাকিয়ে আবদার করলো,
অয়ন ভাইয়া গান শোনাবে? তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো। কে বললো? সাবিহা আপু। সাবিহা আকাশ থেকে পড়লো যেন, থমকে উঠল অরুকে। কখন বলেছি তোকে? দীপ্ত গান শোনার লোভে অরুর সঙ্গ দিল। হ্যাঁ, সাবিহা আপু বলেছে, আমিও শুনছি। নির্বাক সাবিহার পানে হেসে তাকালো অয়ন। নিজেকে বেশ সামলে রেখেছে সে। সাবিহা নিজের পরিবারের সঙ্গে এসেছে, এখানে তার অসভ্যতা বা প্রেমিকগিরি সাজে না, তাই অতটা কাছে যাচ্ছে না বা অযথা কথা বলছে না। সাবিহা এখনো পুরোপুরি মানতে পারেনি তাদের সম্পর্ক। অয়ন বুঝতে পারছে, তাই হয়তো একটু দূরত্ব রেখেছে পরিবারের অজুহাত ধরে। আকাশ হুট করে ঘুরে বলল, জানো অয়ন, তন্ময় খুব ভালো গিটার বাজাতে পারে, সাথে গানও গাইতে পারে, তবে শয়তানটা গায় না। ভার্সিটির 4th ইয়ারে আমাদের গ্যাং পার্টি হয়, ফ্রেন্ড সার্কেল। তো সেখানে যার গান গাওয়ার কথা ছিল সে আসেনি। তখন উপায় না পেয়ে তন্ময় গিটার বাজিয়ে গান গায়। সেই কি মারাত্মক দৃশ্য, আমার ল্যাপটপে আছে। অয়নের কণ্ঠে বিস্ময়। তাই বুঝি? আমাকে মেল করো তো। তন্ময় বিরক্ত হলো। উফ, রাখ এইগুলো। আকাশ চুপ মেরে গেল। কথা আবারও ঘুরে অয়নের দিক ছুটল। অয়নকে একটি গান গাইতেই হবে। সকলের চোরাচুরিতে অয়ন পরিশেষে রাজি হয়। সাবিহা উপরে উপরে পরোয়া না করার ভান ধরলেও মনে মনে সে ব্যাকুল ব্যাকুল অয়নের গলায় গান শোনার জন্য। কি গান গাইবে অয়ন? অয়ন সময় নিয়ে সুর তুলেছে। হতে পারে এই পথের শুরু, নিয়ে যাবে আমাদের অজানায়। তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নেব ভালোবাসায়। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবুল। তুমি শুধু আমারই হবে, যদি করো মিষ্টি এ ভুল। হাতে হাত রাখতে পারো, সন্ধি আঙ্গুলে আগুন। ভালোবাসা বাড়াতে আরো, হৃদয় ভীষণ ব্যাকুল। নিস্তব্ধ গাড়ির মধ্যে শুধু অয়নের পুরুষশালী কণ্ঠ, এবং খুব কাছ থেকে সেই কণ্ঠে গান শুনছে সাবিহা। বুকের এই উথাল পাথালের কোনো নাম আছে? বাড়ির এক একজন সদস্য বেশ দুশ্চিন্তায়। বাইরে তুমুল বৃষ্টি, বাতাস ছেড়েছে প্রবল বেগে। আবহাওয়া ভালো না, তার উপর রাতের আধার। দুশ্চিন্তায় রয়েছেন দায়িত্বশীল হুঁশিয়ার সাহেব। বাচ্চাদের চিন্তায় কেউই ঘুমাতে চাননি। ঘড়ির কাঁটা 2:45 ছুঁই ছুঁই প্রায়। হুঁশিয়ার সাহেব তাড়া লাগালেন মুস্তফা সাহেবকে। আমার কল দাও, দেখো তো। মুহূর্তেই গাড়ির শব্দ শোনা গেল। পৌঁছিয়েছে তন্ময়দের গাড়ি। বাড়ির বাচ্চারা সহি সালামত পৌঁছিয়েছে দেখে সকলেই দীর্ঘশ্বাস ফেললেন। আনোয়ার সাহেব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা মেয়েকে বুকে জড়িয়ে নিয়েছেন। চিন্তিত চোখে মুখে পা দেখতে বসেছেন মেয়ের। অরুর 2 পা ফুলে উঠেছে। বৃষ্টিতে ভিজে আরো দুর্গম অবস্থা। লালচে হয়ে গিয়েছে পায়ের গোড়ালির চারপাশ। আনোয়ার সাহেব কাউকে কোনো প্রশ্ন করেননি, কি হয়েছে বা কিভাবে তার মেয়ে পড়েছে। নিজের মেয়েকে তিনি ভালোভাবে চেনেন, বরং এই মেয়েটা সহি সালামত বাসায় পৌঁছলে তিনি দুশ্চিন্তায় পড়তেন বরং। মোস্তফা সাহেব বললেন, খুব রাত হয়েছে, এখন ডাক্তার পাওয়া মুশকিল, কাল সকালেই আসতে বলবো। তুই ওকে উপরে নিয়ে যা, আর সমিতা গরম পানি বসাও। আনোয়ার সাহেব মেয়েকে নিয়ে নিচের রুমের দিকে হাঁটা দিয়েছেন। সুমিতা বেগম রান্নাঘরে ছুটেছেন পানি গরম করতে। একটু গরম ছ্যাঁকা দিলে ফোলা ভাবটা কমতে পারে। মোস্তফা সাহেব বিরক্ত চোখে তাকালেন ছেলের দিকে। মেয়েটা এভাবে 2 পা ভেঙে এসেছে, তুমি কি করছিলে? তন্ময়ের পূর্বে কলি জবাব দিল, হুঁশিয়ার সাহেব বললেন, তোমাকে পাকামি করতে হবে না, নিজের রুমে যাও।
কলি বিষণ্ণ অনুভব করছে। মেজাজ এভাবেই ভীষণ খারাপ তার। তন্ময় সর্বক্ষণ শুধু অরুর পাশে ছিল, একটুখানি ছাড় পায়নি লোকটা। বাসায় এসে আবার কথা শুনছে ওই মেয়েটার জন্য। কলি চোখ মুখ কালো করে চলে গেল। মোস্তফা সাহেব আনোয়ার সাহেবের রুমের দিকে হাঁটা দিয়েছেন। জয়া বেগমও সাথে গেলেন চিন্তিত চেহারায়। মেয়েটার পায়ের কোনো খারাপ অবস্থা না হয়ে যায়। তন্ময়ও তার বাবা মায়ের পেছন পেছন এসেছে। দরজার সামনেই দাঁড়িয়ে পড়ল, ভেতরে গেল না। এখন উজ্জ্বল রুমে অরুর পায়ের দিকে তাকানো বেশ দুষ্কর। ডাক্তার জুবাইর এসেছেন, অরুর পায়ের চেক আপ করে গিয়েছেন। সিরিয়াস ইনজুরি নয়, রেস্ট নিলে সেরে যাবে। ডাক্তার যেতে না যেতেই অরু খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এসেছে রুম থেকে। ড্রয়িং রুমে কেউ নেই, বাড়ির বাইরে থেকে আওয়াজ আসছে। সকলে নিশ্চয়ই সেখানে। ভালোই হয়েছে, অরুকে ধমকানোর মতো কেউ নেই। সে রান্নাঘরের দিকে এগোলো। ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে, গলাটা শুকিয়ে কাট কাট। রান্নাঘরে শুধু শাপলা বেগম, বেশ খুশি দেখাচ্ছে তাকে। মুখমণ্ডল জুড়ে এক অসাধারণ গ্লো ফুটে উঠেছে। অরুর হাসি খুশি মানুষের মনের অবস্থা শুনতে বেশ ভালো লাগে। সে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করতে করতে বলল, কি হয়েছে মামি, আপনাকে এত খুশি দেখাচ্ছে যে? শাপলা বেগম রুটি ভাজতে ব্যস্ত ছিলেন। অরুর প্রশ্নে মুচকি হাসলেন, তারপর শব্দ করে হাসলেন। অরু আরো উদ্বিগ্ন হলো জানার জন্য কি এমন সুসংবাদ যে শাপলা বেগম এতটা খুশি। অরু বোতল হাতে এগিয়ে গেল, আগ্রহী কণ্ঠে শুধালো, বলো না। বলছি, দাঁড়া, রুটিটা উল্টে নি। অরু অধৈর্য ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কৌতূহল সে নিতেই পারে না, এই জন্য পানিটুকু এখনো গিলতে পারছে না। শুনেই খাবে পানি। শাপলা বেগম ঘুরে দাঁড়ালেন, চারপাশ চোখ বুলিয়ে নিলেন, কেউ নেই। তিনি ধীরে বললেন, খুব শীঘ্রই বিয়ে খেতে চলেছিস। ওর খুশিতে লাফিয়ে উঠল, চোখ জোড়া জল জল করছে তার। সত্যি? হলেই জানবি। এই না, প্লিজ বলো, আমি উদ্বিগ্ন মানুষ, না শুনলে ঘুমোতে পারবো না। শাপলা বেগম ধীরে বললেন, কথা হচ্ছে বড়দের মাঝে, কলি আর তন্ময়ের বিয়ের তারিখ ঠিক হবে বলে। কথাটুকু বলেই তিনি নিজ মনে হাসলেন। মেয়ের জন্য এমন ভালো এবং আপন ছেলে পাবেন ভাবতেই পারেননি। তাদের তন্ময় তো চাঁদের টুকরো, এই ছেলেকে মেয়ে জামাই পাবেন ভেবেই তিনি উদ্বিগ্ন প্রায়। রান্নাঘরে সেই মুহূর্তে ফ্রিজ হাতে কলি ঢোকে। মায়ের কথা শুনে সে লুকিয়ে পড়ে। লজ্জায় তার শ্বাস রুদ্ধকর অবস্থা। বুকে হাত চেপে ওড়নায় মুখ লোকালো। যেতে নিয়েও গেল না, দাঁড়িয়ে রইল আরো কিছু শোনার জন্য। অরু নিজের কানকে তখনও বিশ্বাস করতে পারেনি। হাসি খুশি মুখমণ্ডল মুহূর্তেই আধারে পরিণত হয়েছে। ঠোঁটের হাসিটুকু হারিয়ে ফেলেছে। মুখটা ধুক করে উঠছে ক্ষণে ক্ষণে। অস্পষ্ট স্বরে বলল, কি? আরে বাবা, আমাদের কলি আর তন্ময়ের বিয়ের সানাই বাজতে চলেছে খুব দ্রুত। অরুর হাত থেকে কাচের বোতলটা শব্দ করে পড়ে গেল। পড়েছেও ঠিক তার পায়ের ওপর। যতটা উচ্চতা অনুযায়ী বোতল পড়েছে, এতক্ষণে অরুর পা ধরে চিৎকার করার কথা, কিন্তু কোনো প্রকার চিৎকার আর্তনাদ তার মুখ থেকে শোনা গেল না। বোতল ভেঙে তার পায়ের পাতা রক্তাক্ত হয়ে গিয়েছে। অরুর বদলে শাপলা বেগম চেঁচিয়ে উঠেছেন। তার চেঁচানোর শব্দে দৌড়ে ছুটে এসেছেন জয়া বেগম, পরপর সাবিহা। তখনও অরু ঠাই দাঁড়িয়ে, বিস্ময় অবিশ্বাস তার মুখশ্রীতে ভেসে। কিছু মুহূর্তের জন্য তার ভেতর থেকে রুহু চলে গিয়েছে যেন। আশেপাশে কোনো কিছুরই ধ্যান নেই। কানে বেজে চলেছে শাপলা বেগমের বলা কথাটি, তন্ময়ের বিয়ে হবে। পরপর সুমিতা বেগমও দৌড়ে ছুটে এসেছেন। মেয়ের রক্তাক্ত পা দেখে আর্তনাদ করে বসলেন। আই হাই বলতে বলতে তিনি অরুকে টেনে বুকে নিলেন। জয়া বেগম দ্রুত হাতে অরুর পায়ের পাতা থেকে কাছের টুকরোগুলো সরাতে ব্যস্ত। রক্তে তার হাতও লাল হয়ে গেছে। আনোয়ার সাহেব স্ত্রীর চেঁচামেচি এবং কান্নার শব্দ শুনে
দৌড়ে এসেছেন। কিছু বুঝে উঠবার আগেই মেয়েকে কোলে উঠিয়ে ছুটেছেন রুমের দিকে। মোস্তফা সাহেব আবারও কল করলেন ডাক্তার জুবাইরকে। এত বড় তাণ্ডব করা অরুকে এখন কেউই শাসন করার মন মানসিকতাই নেই। সবাই আশ্চর্যের শেষ সীমানায়। তন্ময় এবং অয়ন মাত্রই বাড়িতে ফিরেছে। তারা গিয়েছিল পুকুর পাড়ে। সকলকে এমন রান্নাঘরে জড়সড় হয়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ল। তন্ময়ের নজর গেল ফ্লোরে। রান্নাঘরের মেঝে এখনো রক্তাক্ত। সাবিহা কালচে চোখ জোড়া নিয়ে বলল, অনুর পায়ে কাঁচের বোতল পড়েছে খুব। তন্ময় নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সাবিহার কথাগুলো বুঝতে যেন তার সময় লাগলো। পরপর ছুটে চলে গেল। পুরো বাক্যটি শোনার মতো ধৈর্য তার হলো না। পিছু অয়নও ছুটছে। ওরও জ্ঞান হারিয়ে ফেলেছে। জুবাইর সাহেব কিছুক্ষণ আগেই এসেছেন। ওরুর পায়ের অবস্থা দেখে বললেন, হাসপাতালে নিতে হবে। দুপায়ের অবস্থায় বেশ দুর্গম। প্রখরভাবে কেটেছে। বোতলের এক টুকরো কাঁচ ভেতরে ঢুকে গিয়েছে। রক্ত পড়াও কমছে না। আনোয়ার সাহেব মেয়েকে পুনরায় বুকে চড়িয়ে নিলেন। গাড়ির দিক ছুটেছেন। মোস্তফা সাহেবও গিয়েছেন সঙ্গে। সুমিতা বেগম কাঁদতে কাঁদতে বসে পড়েছেন মেঝেতে। কিছুক্ষণের জন্য মেয়েকে একা রেখে গিয়েছেন। এতটুকু সময়ের মধ্যে এ কি করে বসলো মেয়েটা? জয়া বেগম সুমিতা বেগমের মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে। কিভাবে? গতকাল পায়ের কেমন অবস্থা হয়েছিল, তাকানো যাচ্ছিল না, আর আজ? বলেই তিনি কাঁদতে লাগলেন। হাসপাতালে ওয়েটিং রুমে দাঁড়িয়ে তন্ময়, পাশেই সাবিহা এবং অয়ন। মোস্তফা সাহেব ডাক্তারের সাথে কথা বলছেন। আনোয়ার সাহেব বড় ভাইয়ের পাশেই। ডাক্তার জুবাইর বললেন, যেভাবে বাচ্চা মেয়েটা পায়ের উপর জুলুম করছে, পায়ের না কিছু হয়ে যায়, দেখে শুনে রাখবেন কিছুদিন। কথাবার্তা শেষ করে পেশেন্ট রুমে ঢুকেছেন আনোয়ার সাহেব এবং মোস্তফা সাহেব। অয়নও গিয়েছে তাদের পিছু। তন্ময় শুধু দাঁড়িয়ে। সাবিহা ধ্যান মেরে তন্ময়ের চোখের পানে তাকিয়ে। ওই লালচে চোখ জোড়া একদম ভিন্ন। এই চোখ সে কখনোই তন্ময়কে ব্যবহার করতে দেখেনি। শান্তশিষ্ট তার ভাইকে আজ ছন্ন ছাড়া এবং অশান্ত দেখাচ্ছে। এক অসীম পরিবর্তন লক্ষ্য করছে তার ভাইয়ের মাঝে। এই তন্ময়কে দেখে এক অদ্ভুত যন্ত্রণাও অনুভব করছে সে। আলগোছে তন্ময়ের কাঁধে হাত রেখে বলল, দেখতে যাবে না ভাইয়া? তন্ময়ের জবাব এলো না। তাই সাবিহা তন্ময়ের হাত ধরে নিজের সঙ্গে টেনে নিয়ে গেল। সাবিহার টানেও ভেতরে ঢুকলো না তন্ময়। দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। অরুর জ্ঞান ফিরেছিল। ডাক্তার ঘুমের ট্যাবলেট খাইয়েছে। ঘুম ভাঙতে দেরি আছে। তবে ঘুম ভাঙলেই তাকে নিয়ে যেতে চাচ্ছেন আনোয়ার সাহেব। হাসপাতালে রাখবেন না মেয়েকে। ভাইকে বললেন, ভাইয়া, আমি অরুকে নিয়ে ঢাকায় ফিরে যাই, আপনারা আরো কিছুদিন থেকে যান। মোস্তফা সাহেব কিছুক্ষণ ভাবলেন। অরুর যা অবস্থা, এখানে থেকেও মেয়েটা ঘুরতে বা আনন্দ ফুর্তি করতে পারবে না। নিজেদের বাড়ি ঘরে আরো দ্রুত সুস্থ হয়ে যাবে। তিনি বললেন, আজ থাক, কাল সবাই মিলে রওনা হব। আপনার এখানকার ঝামেলা শোধবোধ হয়েছে? সবকিছু মিটমাট করে তারপর ফিরলে ভালো হয়। মোস্তফা সাহেবকে চিন্তিত দেখালো। তার আসলেই আরো 1-2 দিন থাকা প্রয়োজন। তবে আপাতত আর বিষয়ে কথা বললেন না, এড়িয়ে গেলেন। অরুকে আজ খুব অদ্ভুত লাগছে। এতটাই অদ্ভুত যে আনোয়ার সাহেব বেশ কিছুবার মেয়েকে ধমকাতে গিয়ে থেমে গিয়েছেন। হাসপাতাল থেকে নিয়ে এসেছেন অবধি একটি শব্দ করেনি মেয়েটি। চুপচাপ শুয়ে আছে, চোখ অবধি খুলছে না। এক এক করে সবাই অরুকে দেখে চলে গিয়েছে। এখন শুধু সুমিতা বেগম এবং তন্ময় দাঁড়িয়ে। সুমিতা বেগম প্লেটগুলো নিয়ে বেরিয়ে গেলেন। তন্ময় দাঁড়িয়ে রইল। সে জানে অরু জেগে, অথচ অরু কিছু বলছে না। জেগে থেকেও এভাবে চুপ করে কেন আছে? অনেক বেশি কষ্ট হচ্ছে? না হলে তো এভাবে চুপ করে থাকার মেয়ে অরু নয়। যেখানে তন্ময় তার সামনে একা দাঁড়িয়ে, তন্ময় সময় নিয়ে ডাকলো। অরু, সারা শব্দ করলো না অরু। চুপচাপ শুয়ে রইল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তন্ময় যাবার জন্য পা বাড়ালো। যেতে নিয়ে ফিরে আসলো। চাদর অরুর শরীরের উপর টেনে দিয়ে গেল। তন্ময় যেতেই অরু চোখ জোড়া খুলল। মুহূর্তেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো চোখের পানি।
বুকের তীব্র যন্ত্রণা অবশ করে দিয়েছে সকল প্রকার চিন্তা ভাবনা। এখনো বিশ্বাস করতে পারছে না শাপলা বেগমের কথাগুলো। এই কারণে তারা সিলেট এসেছে, এই কারণে তন্ময় তাকে সব সময় এড়িয়ে চলেছে, এর জন্যই কখনো তাকে মেনে নেয়নি। তার এত প্রচেষ্টা সব বিফলে গিয়েছে এর জন্য, অথচ সে নির্লজ্জের মতো তন্ময়ের পিছু ঘুরেছে। চোখজোড়া বুজে ফেলল, ডুকরে কেঁদে উঠল। অস্পষ্ট শব্দ বেরোচ্ছে মুখ দিয়ে। তার তন্ময় তার নয়, বরং অন্য কারো। তাদের বিয়ে ঠিক হয়ে গেছে। ভাবতেই মুখে কিছু একটা বিঁধছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে ভেতরটা, যন্ত্রণায় ছটফট করছে হৃদয়। এই যন্ত্রণা উপলব্ধি করা ছাড়া কোনো উপায় যে নেই। সকালে ঢাকার উদ্দেশ্যে বেরোবেন ভেবেছিলেন আনোয়ার সাহেব, কিন্তু মেয়ের বলা আমি এক্ষুনি যেতে চাই, আমার ভালো লাগছে না, কথাটি শুনে তিনি তখনই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন জানালেন। স্ত্রী সন্তান নিয়ে আনোয়ার সাহেব রাত 12টায় গাড়ি চড়েছেন। আশ্চর্যজনকভাবে কোথাও তন্ময় নেই। আনোয়ার সাহেব গাড়ি স্টার্ট করার আগে বলে গেলেন, তন্ময়কে পেলাম না ভাইয়া, ওকে জানিয়ে দিও, চিন্তা করতে হবে না, ধীরে সুস্থে ফিরে এসো। গাড়িটা ধীরে আধার রাতে হারিয়ে গেল। তন্ময় যখন ফিরেছে বাড়ির সকলে তখনও রাস্তায়। সাবিহা বলল, ছোট চাচুরা ঢাকা চলে গেছে। তন্ময়কে স্তব্ধ দেখালো। তার দৃষ্টি খানিকক্ষণের জন্য হতবাক। সাবিহা স্পষ্ট খেয়াল করলো তন্ময়ের হাতের বক্সটা নিশ্চয়ই অরুর মন ভালো করতে কিনে এনেছিল। তন্ময় রাগী স্বরে বলল, চলে গেছে মানে? ওর পায়ের এই অবস্থা এই সময় জার্নি করা কি খুব বেশি দরকার ছিল? পায়ের অবস্থা আরো খারাপ হতে পারে। মোস্তফা সাহেব কিছু বলবেন পূর্বেই তন্ময় তাড়াহুড়ো কণ্ঠে বলল, বাবা, তুমি রাজি হলে কিভাবে? কল করে বলো ফিরে আসতে, বেশি দূর হয়তো যেতে পারিনি। থাক, আমি কল দিচ্ছি। মোস্তফা সাহেব পাকা চোখে ছেলেকে দেখে বললেন, ও এখানে কমফোর্ট ফিল করছে না, ও ফিরতে চেয়েছে ঢাকা এক্ষুনি। বলেই তিনি ভেতরে ঢুকে গেলেন। তন্ময় তর্ক করার ভাষাই হারিয়ে ফেলল। পকেট থেকে ফোন বের করতে থাকা হাতটিও মাঝপথে থেমে গেল। আকাশে আজ চাঁদ দেখা যাচ্ছে না, হয়তো মেঘে ঢেকে। তবুও আকাশের পানে তাকিয়ে সাবিহা। ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে তার, সাথে অরুর জন্যেও। পাশে কাউকে অনুভব করতেই ফিরে তাকালো। অয়ন এসে দাঁড়িয়েছে তাদের মধ্যে একটু দূরত্ব রেখে, নজর দূর আসমানে। দুজনের মধ্যে কোনো কথাবার্তা নেই, শুধু নিস্তব্ধতা বিরাজমান। অয়ন এক সময় হুট করে বলে বসলো, তন্ময় ভাই ওরকে পছন্দ করে। অয়ন প্রশ্ন করেনি, ডিরেক্ট বলেছে। সাবিহা অবাক হলো খানিক, বলল, তুমি জানলে কিভাবে? অয়ন স্মিত হাসলো। ভালোবাসার মতো ফাঁদে যারা পড়েছে তাদের পক্ষে নিজের মতো একজনকে চিনতে পারা কঠিন বিষয় নয়। সাবিহা চুপ রইল। অয়ন দূর আসমানেই নজর রেখে বলল, তন্ময় ভাই খুব গম্ভীর প্রকৃতির মানুষ। এই ধরনের মানুষের প্রেম চোখে ভাসে, মুখে নয়। 2 দিন ধরে আমরা একসাথে, অথচ তার ওর প্রতি দুর্বলতা বুঝতে আমার ঘন্টাখানিক লেগেছে মাত্র। সাবিহা অশান্ত সুরে বলল, ভাইয়া খুব আগ থেকে ওকে পছন্দ করে। তোমরা সবাই জানো। না, আমি, বাবা আর মা। ও নিজেও জানে না। ওরও তো পছন্দ করে তন্ময় ভাইকে। সত্যি? খেয়াল করনি? করবে কিভাবে? তুমি তো আমাকে দেখতে ব্যস্ত। বলেই হাসলো অয়ন। সাবিহা নাক মুখ কুঁচকে বলল, জেগে জেগে স্বপ্ন দেখছো? হ্যাঁ, আই লাভ ইউ টু ওয়াজ ড্রিম। সাবিহা এই ছেলের সাথে তর্কে পারে না। চোখ মুখ অন্ধকার করে নিচে নেমে গেল। তবে অয়ন গেল না, সে দাঁড়িয়ে রইল। পকেট থেকে সিগারেট বের করলো। সাবিহার আশেপাশে থাকলে এই জিনিসটার কথা তার মনেই থাকে না। একা থাকলে দিনে 10-12টা খেয়ে ফেলে, অথচ আজ সারাদিনে সে সবেমাত্র একটা হাতে নিয়েছে। বাহ! শাহজাহান বাড়ির সামনে গাড়ি থেমেছে ভোর 5টায়। আনোয়ার সাহেব পেছনে তাকালেন। ব্যাক সিটে অরু একইভাবে শুয়ে আছে। পুরোটা রাস্তা জুড়ে এক ভঙ্গিতেই শুয়ে, নড়ছে না, কিছু বলছে না। সুমিতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে চলেছেন। অরুর মুখশ্রী দেখে ভাবলেন মেয়ে তার ঘুমিয়ে পড়েছে, তাই ফিসফিসিয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, পা মনে হয় খুব বেশি ব্যথা করছে, সারা রাত নিঃশব্দে কেঁদেছে।
আনোয়ার সাহেবের তা মোটেও মনে হচ্ছে না। মেয়েটা তার সম্পূর্ণ ভিন্ন আচরণ করছে। মনে হচ্ছে এটা তার মেয়ে নয়। তার মেয়ে হলে এই ব্যথাটুকু সইতে পারত না নিঃশব্দে। আসমান জমিন কেঁদে ভাসিয়ে দিত, এক মুহূর্তের জন্য শান্তি দিত না তাদের। কি এমন হয়েছে? সত্যি কি ব্যথায় এমন নেতিয়ে পড়েছে? মনের কোণে খটকা রয়েই গেল আনোয়ার সাহেবের। তিনি অরুকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকছেন। সিঁড়ির সামনে এসে থেমে গেলেন। অরুকে সোফায় শুইয়ে দিয়ে বললেন, নিচের গেস্ট রুম খুলে দাও। এই পা নিয়ে উপরে কিছুদিন না থাকাই শ্রেয়। এখনের জন্য অরুকে গেস্ট রুমের দিকে নিয়ে গেলেন। বিছানায় টানটান ভাবে শুইয়ে দিয়ে পায়ের নিচে বালিশ গুজে দিলেন। তারপর মেয়ের পাশে বসলেন আনোয়ার সাহেব। অরুর লাল ফোলা চোখ জোড়া আধো ঘুমে খোলা। মাথায় হাত বুলিয়ে আনোয়ার সাহেব শুধালেন। বেশি ব্যথা করছে? বাবার প্রশ্নে অরু ধ্যান মেরে কিছুক্ষণ তাকিয়ে রইল। এক ফোঁটা চোখের পানি কোণ বেয়ে গড়িয়ে গেল। অস্পষ্ট দুর্বল স্বরে বলল, অনেক ব্যথা করছে বাবা। আনোয়ার সাহেব উদ্বিগ্ন হয়ে পড়লেন। ডাক্তার ডাকবেন নাকি কি করবেন বুঝতে পারছেন না। ওরও ঘুমানোর প্রচেষ্টা করেছে, কিন্তু ঘুম আসছে না। বুকের চিনচিন ব্যথা তাকে ঘুমোতে দিচ্ছে না। এই ব্যথা সেকেন্ডে সেকেন্ডে বেড়ে চলেছে। আমি ঘুমোতে পারছি না, আমাকে একটা ঘুমের ট্যাবলেট দিবে? আনোয়ার সাহেব অস্বস্তি অনুভব করছেন। অসহায় সুরে বললেন, না মা, ঘুমের ঔষধ নেওয়া ভালো না। আজকের জন্য অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই যে বাবা, মাথায় হাত বুলিয়ে দেই, দেখবে চট করে ঘুম চলে আসবে। বলতে বলতে অরুর মাথার কাছটাই বসলেন। মেয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। অরু চোখ জোড়া বুঝল। বন্ধ চোখের কোণ ভেসে যাচ্ছে চোখের জল। আনোয়ার সাহেব দু একবার হাতের তালু দ্বারা জল মুছে দিয়েছেন, তবে ফায়দা হলো না। পুনরায় সেই একইভাবে কোণ ঘেঁষে জল নামছে স্বেচ্ছায়। এক পর্যায়ে বাবাকে সান্ত্বনা দিতে অরু বুকে একরাশ যন্ত্রণা নিয়ে স্মিত হাসল। ঠোঁটে স্মিত হাসি ঝুলিয়ে বলল, বাবার হাতে জাদু আছে। তাই বুঝি? আমার কথা আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। হুম। আনোয়ার সাহেব হাসলেন। সমিতা বেগম দু একবার উকি ঝুঁকি মেরে গিয়েছেন। তিনি এসেই রান্না বান্না বসিয়েছেন, কাজকর্ম করছেন। রেস্ট নেওয়ার সময় নেই। বলতেই হয় আনোয়ার সাহেবের হাতে জাদু আছে। এই যে ছটফট করতে থাকা অরু কেমন ঘুমের দেশে পাড়ি দিয়ে ফেলল। আজ তার ঘুমের দেশে বৃষ্টি এসেছে। বৃষ্টি রূপ নিয়েছে ঝড়ের। সবকিছু ভিজিয়ে উড়িয়ে চুরমার করে দিয়ে গিয়েছে। এখন শুধু শূন্যতা রয়েছে চারপাশে। বিকেল দিকে তড়িৎ গতিতে কেউ কলিং বেল বাজাচ্ছে। সমিতা বেগম আঁচলে হাত মুছতে মুছতে দৌড়ে এসেছেন দরজার সামনে। দরজা মেলে সামনে দেখতেই অবাক হয়ে গেলেন। মোস্তফা সাহেবরা ফিরে এসেছেন। দীপ্ত ছোট পুতুলের কাঁধ ব্যাগ ফেলে আপু আপু বলে ছুটে গেল। বড়দের মাঝে সে ঠিকভাবে অরুকে দেখতেই পারেনি। একটু যে কেঁদে চশমা ভেজাবে সে উপায়টুকু কেউ রাখেনি। সাবিহাও ছুটেছে অরুর রুমের দিকে। অরু তখন হেড বেডে হেলান দিয়ে বসে চোখ জোড়া বন্ধ করে আছে। হাতে একটি বই। বইয়ের দিকে একটু নজর বুলিয়ে আবার চোখ জোড়া বন্ধ করে নিচ্ছে। দীপ্ত হুহুর স্বরে কান্নার অভিনয় করে অরুর মাথাটা নিজের ছোট্ট বুকে জড়িয়ে নিয়েছে। অরু দীপ্তকে মন মতো যা ইচ্ছে করতে দিল। দীপ্তের বাহুতে চোখ বুজে পড়ে রইল। সাবিহা চিন্তিত সুরে বলল, কিভাবে ফেলেছিস বোতল টিমটি? কিছু কি হয়েছিল? আবার ফেলে দেখাবো? আল্লাহ, খবরদার এসব বাজে কথা মুখেও আনবি না। বান্দর মেয়ে, কতটা ভয় পেয়েছিস জানিস? মাত্র জানলাম। ভয় পেয়েছিস না? ঠিক হয়ে যাবে। এখনো ব্যথা করছে? একটু। সে মুহূর্তে আকাশ রুমে ঢুকলো, তার সঙ্গে রুবি। রুবি অরুর পাশে এসে বসেছে, ক্রমাগত চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ ফাজলামো সুরে পড়ল, তুই একটু বলছিস, তার মানে একটু ব্যথা অনুভব করিসনি? আমরা জানি। তার গলার স্বর ফাজলামো শোনালেও চোখে মুখে চিন্তার ছাপ। অরু স্মিত হাসার চেষ্টা করেও হাসল না, নজর ঘুরিয়ে ফেলল। আকাশের পেছনে তন্ময় এসেছে। তন্ময়ের পেছনে আশ্চর্যজনকভাবে কলি দাঁড়িয়ে। এই মেয়েটাও এসেছে।
অরু ভাবেনি এই আপদ সঙ্গে আসবে। অবশ্য আসবেই তো, এটা তার হবু শ্বশুর বাড়ি। আসবে যাবে, হয়তো একসময় চিরকাল তার চোখের সামনে থাকবে, ঘুরঘুর করবে তার তন্ময়ের সাথে। আহ, এই কি বিশাল যন্ত্রণা! অরুর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শ্বাসরুদ্ধকর অবস্থায় বুক চেপে মাথাটা এলিয়ে দিল, নিজেকে কাঁথায় মুড়িয়ে পড়ল। আমার পায়ে যন্ত্রণা হচ্ছে খুব, একটু রেস্ট নিই প্লিজ। সাবিহা আচ্ছা বলে উঠে দাঁড়ালো, সবাইকে এক এক করে রুম থেকে বের করে দিল। তবে তন্ময় তখনও দাঁড়িয়ে যাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছে ঠাই। সাবিহা ধীর স্বরে বলল, চলো ভাইয়া, ও রেস্ট নে। তন্ময় বেরিয়ে গেল। সাবিহা আবছা দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইল, সকলের পেছনে গেল না। তার মনে একটা অদ্ভুত সন্দেহ জেঁকে বসেছে কাল থেকে। সন্দেহ পাকাপোক্ত হতে সময় লাগলো না, কারণ পরপর সে অরুর কান্নার শব্দ শুনতে পেল। সে কি এক ভয়ানক আর্তনাদ তার কান্নার মাঝে। দরজায় রাখা সাবিহার হাতটা কেঁপে উঠল। কি হয়েছে? কেন এভাবে কাঁদছে মেয়েটা? সাবিহা কি দৌড়ে রুমে ঢুকে অরুকে জড়িয়ে ধরবে, আস্থা দিবে? সাবিহা ঠিক কি করবে বুঝতে পারছে না। কিছু একটা হয়েছে, তবে তা কি? কিন্তু আপাতত অরুকে একা ছাড়া দরকার। কেঁদে নিক প্রাণ ভরে। সে নিচের রুমে চলে এলো। দীপ্ত তার বিছানায় বসে বাদাম খাচ্ছে। তার সামনে গিয়ে সাবিহা পায়চারি করছে, এদিক থেকে সেদিক যাচ্ছে। পায়চারি করতে থাকা সাবিহার দিক তাকিয়ে বিড়বিড় করে দীপ্ত বলল, আমার ওই আপুটাকে ভালো লাগে না। কোন আপু? কি যেন নাম, ফলি না ঠলি? কলি? হ্যাঁ, আমার তাকে ভালো লাগে না। কেন? এমনি দেখলো এই ফলি টলি আপু আমাদের সাথে আসার জন্য কি কাহিনীগুলো করলো, ছেঁচড়া। এভাবে বলে না দীপ্ত, সে আমার মামাতো বোন। পুনরায় বিড়বিড় করে দীপ্ত বলল। তাই তো কিছু বলছে না। সাবিহা হেসে গাল টেনে ধরল দীপ্তর। দীপ্ত মন খারাপ করে বলল, মন ঠিকছে না কিছুতেই। ওর আপুর হট্টগোল ছাড়া ভালোই লাগছে না, শূন্য শূন্য লাগছে সবকিছু। প্রতি উত্তরে সাবিহা দীর্ঘশ্বাস ফেলল। সামনে অরুর ইন্টারের ফাইনাল এক্সাম। কলেজে না গেলেও পড়তে তো তাকে হবে। অরু আনোয়ার সাহেবকে বলেছেন তার হোম টিচারকে আসতে বলতে। সাধারণত সে টিচারের কাছে খুব কম পড়েছে, বেশিরভাগ সময় তন্ময়ের কাছে পড়তে গিয়েছে। তবে এখন থেকে আর যাবে না। কি দরকার? কোনো দরকার নেই। সন্ধ্যায় তার টিচার আসে। ডাক্তারের স্ট্রিক্ট নির্দেশ পা নড়ানো থেকে বিরত থাকতে কিছুদিন। তাই বিছানায় বসে পায়ের নিচে বালিশ গুছিয়ে পড়তে বসেছে অরু। পড়াশোনার এক ফাঁকে তন্ময়কে অরুর রুমের দরজার সামনে দেখা গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গিয়েছে। অরুকে পড়িয়ে শিক্ষক গিয়েছে 9টায়। শিক্ষক যেতেই সুমিতা বেগম খাবার নিয়ে রুমে এসেছেন। অরু খেয়ে দিয়ে বলল, মা লাইট অফ করে দিয়ে যেও, আমি ঘুমাবো। সুমিতা বেগম চিন্তিত সুরে বললেন, সারাদিন ঘরে বসে আছিস, একটু বাইরে আয়। তন্ময় হুইল চেয়ার এনেছে, এরা তো বসেও তো আসতে পারিস। ভালো লাগছে না মা। সুমিতা বেগম উঠে দাঁড়ালেন, লাইট বন্ধ করে দরজা লাগিয়ে চলে গেলেন। অন্ধকার রুমে অরু তাকিয়ে রইল। ড্রয়িং রুম থেকে হাসি ঠাট্টার শব্দ শুনতে পাচ্ছেন। সবাই হাসি খুশি ব্যস্ত। অরু হুট করে ঘুরে চোখ জোড়া বন্ধ করে ফেলল। সে শব্দ শুনতে পেয়েছে, কেউ তার রুমের দরজা খুলছে। পরপর লাইট জ্বলে উঠল। তন্ময়ের শান্ত ডাক শোনা গেল। অরু, অরুর জবাব নেই। ঘুমিয়ে পড়েছিস? এবারও অরু জবাব দিল না। তন্ময়ও আর ডাকলো না। তবে সে ঠাই দাঁড়িয়ে রইল, রুম থেকে গেল না। ঘড়ির কাঁটা 11:45। তন্ময় সম্পূর্ণ 1 ঘন্টা দাঁড়িয়ে আছে একইভাবে। অরুও বিছানায় একইভাবে শুয়ে। এবার তন্ময় নড়ল, শব্দ করে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সজোরে দরজা লাগিয়ে গিয়েছে। তার শক্তির জোরে দরজার লকার ভেঙে মেঝেতে শব্দ করে পড়ল। শুক্রবার ছুটির দিন। এই দিনে শাহজাহান সাহেবরা বাসায় থাকেন। এই দিনে দুপুরের লাঞ্চ একত্রে করা সকলের জন্য বাধ্যতামূলক। ভাঙা পায়ের ছুতোয় এতদিন অরু নিচের রুমে খেয়েছে, সারাদিন রুমেই থেকেছে। আজও ভেবেছে এই ছুতোয় বেরোবে না। তবে তাকে এবার কোনো প্রকার সুযোগ দেওয়া হলো না, কারণ অরুর রুমে স্বয়ং মোস্তফা সাহেব হাজির হয়েছেন। হাত বাড়িয়ে বললেন, চাতুর সঙ্গে আসো। এভাবে সারাদিন শুয়ে বসে থাকলে পা ভালো হবে কিভাবে দেখি?
বলেই মোস্তফা সাহেব অরুকে উঠতে সাহায্য করছেন। অরু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সকলের কথা ফেলতে পারলেও সে মোস্তফা সাহেবের কথা ফেলতে পারে না। মুখের উপর বলতে পারবে না আমি যাব না। অরু ধীর পায়ে টেবিলের সামনে এসেছে। সবাই বসে গিয়েছে, শুধু তন্ময় দাঁড়িয়ে যেন কারো অপেক্ষা করছে। এদিকে জয়া বেগম, মুফতি বেগম খাবার পরিবেশন করছেন। মোস্তফা সাহেব অরুকে নিজের পাশে বসিয়েছেন। অরু বসতেই তার পাশের খালি চেয়ার টেনে তন্ময় বসলো। সে আলগোছে টেবিলের চারপাশ থেকে তরকারির বাটিগুলো অরুর সামনে ঠেলে দিতে সাহায্য করছিল। দেখা গেল অরু তন্ময়ের পাশ করা একটা তরকারির বাটিতে হাত লাগালো না। সে শুধু সাদা ভাত গিলতে লাগলো। নিজের সামনের তরকারিগুলোকে অগ্রাহ্য করে মোস্তফা সাহেবের পাতের থেকে তরকারি নিয়ে খাচ্ছে। মোস্তফা সাহেব কেশে উঠলেন, আর চোখে ছেলের দিকে তাকালেন। তন্ময়কে একদমই ভালো দেখালো না। সে